বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রভাষক গণিত। যথারীতি আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক কোর্সের আজকের মহামূল্যবান ক্লাসে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমার আলোচনার বিষয় হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রভাষক নিবন্ধন গণিত লিখিত বিগত বছরের প্রশ্নপত্র সমাধান। তাহলে আমরা আলোচনা করব মূলত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ। এটা আমাদের প্রভাষক গণিত লিখিত সিলেবাসের ইউনিট 7-এর বা বিভাগের অন্তর্ভুক্ত, আর সহকারী শিক্ষক সিলেবাসের ঘ বিভাগের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও এখানে প্রভাষক নিবন্ধন গণিত বিগত বছরের প্রশ্নপত্র সমাধান, তবে আমার আজকের ক্লাসটি যারা প্রভাষক অথবা সহকারী শিক্ষক বা উভয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সবার জন্যই, যেহেতু এই অধ্যায়গুলা সহকারী শিক্ষক এবং প্রভাষক সিলেবাসের মধ্যে কমন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যথারীতি আমি তোমাদেরকে একটা বিষয় অবগত করে ক্লাস শুরু করব। যদিও এই কথাটি তোমরা অনেকেই মেনে নিতে পারো না বা মানতে কষ্ট হয়, আবারও বলি, আমি আমার এই কোর্সে শর্টকাটে ভালো করার খুব একটা রাস্তা নেই। তো আমি এই যে তোমাদেরকে প্রভাষক নিবন্ধন গণিত বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস দিতেছি, তার আগে আমি সহকারী শিক্ষক নিবন্ধন গণিত বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস দিয়েছিলাম। তারও আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, যেটা তোমাদের এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটি অধ্যায়ের আমি বেসিক ক্লাস দিয়েছি। সেই বেসিক ক্লাসের সাথে সম্পর্ক রেখে আমার বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস, যেটা অন্যান্য অধ্যায়ে আমি করেছি, যারা বেসিক ক্লাসগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে আসবে না, বেসিক ক্লাসগুলো সম্পূর্ণ করবে না অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মেইন বইয়ের সিলেবাস অনুযায়ী, তাদের জন্য আমার এই বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস নয়। তাদের জন্য আমার এই বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস নয়, শুধু তাদের জন্যই যারা এই বেসিক অধ্যায়ের ক্লাসগুলো সম্পূর্ণ করেছ ঠিকঠাকভাবে। কারণ হলো, ওখানে আমি যে টপিকস আলোচনা করেছি এখানে সেটা আলোচনা করা হবে না, জাস্ট ওখানের হিন্টসটা দেওয়া হবে। আরেকটা কথা হলো, ওখানে আমাদের যে মেইন বই বা বেসিক অধ্যায় আলোচনা করেছি সেখানে আমি বেসিক নিয়মাবলী আলোচনা করেছি, সূত্র আলোচনা করেছি। এইখানে আমাদের কোনো বেসিক আলোচনা নাই, সূত্রের আলোচনা নাই, সরাসরি বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের অংশ। তারপরে আবার যেগুলো সরাসরি আমাদের মেইন বইয়ের সাথে সম্পর্কিত, ওইগুলা শুধু মেইন বইয়ের হিন্টস দেওয়া হয়েছে। এই জন্য যারা মেইন বইয়ের বেসিক ক্লাস করো নাই, তারা এই বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ভিডিও ক্লাস দেখবে না। তোমাদের কাছে খুবই রিকোয়েস্ট, তোমরা আগে মেইন বইয়ের বেসিক অধ্যায়ের ক্লাসগুলো সম্পূর্ণ শেষ করে তারপরে বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাসে আসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি কথা, আমাদের এই যে প্রভাষক নিবন্ধন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোর্সের যে অধ্যায়গুলো সম্পর্কিত আমাদের প্রভাষকের সিলেবাসে, বিশেষ করে চ্যাপ্টার 3, এরপরে হলো চ্যাপ্টার 3 এর মধ্যে তোমার অনেকগুলো পার্ট, 1 থেকে 7, এ থেকে জি, আর চ্যাপ্টার 11-এ তোমার ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণের সমাধান, আর আগের সিলেবাসে ছিল চলক সহগ বিশিষ্ট সমীকরণের সমাধান, অর্থাৎ চ্যাপ্টার 3, 11 এই অধ্যায়গুলা আমাদের এখানে বিশেষ ফোকাস করা, বা এই অধ্যায়গুলোরই মূলত সমাধান। এই জন্য মেইন বই করবা। যাই হোক, আলোচনা আর বড় করতেছি না, আমরা মূল ক্লাসে যাচ্ছি। তাহলে বেসিক ক্লাস আমরা সবাই ভালোভাবে সম্পূর্ণ করেছি, এই কথা মাথায় রেখেই
আমরা প্রভাষক নিবন্ধন গণিত বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাসটি শুরু করতেছি। আসো আমরা এবার এক এক করে বিগত বছরের প্রশ্নপত্রগুলা সমাধান করে। বিশেষ করে এখানে আমার আলোচনা হলো শুরু হয়েছে 17তম প্রভাষক নিবন্ধন থেকে 16 থেকে পিছনের দিকে ধাপে ধাপে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতেছ যে আমরা বিভাগ বা ইউনিট 7-এর অন্তরক সমীকরণ বিগত বছরের প্রভাষক গণিত সমাধান নিয়ে আলোচনা শুরু করেছি। প্রথমেই 17তম প্রভাষক নিবন্ধন যে পরীক্ষাটা হয়েছিল 2023 সালে, তো যে প্রশ্নটা তোমরা প্রথমে দেখতেছ এখানে প্রথমে যে প্রশ্নটা দেখতেছ অত্যন্ত কমন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই প্রশ্নটা আরও কয়েকবার আছে আমার এখানে। আমি তোমাদের সময় সেভ করার জন্য তোমাদের জন্য প্রশ্নগুলো আগে থেকে সাজিয়ে নিয়েছি। ধরো এই যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেছো, y × 1 + xy dx + x × 1 - xy dy = 0, অত্যন্ত বিখ্যাত একটা অঙ্ক এবং কমন একটা অঙ্ক। আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম। এটা হলো চ্যাপ্টার 3A এক্সাম্পল 34 বা 34 অর্ডিনারি বেসিক ক্লাসে করানো হয়েছে। এখন তোমরাই বলো তোমাদের বিবেকে কি বলে যে প্রশ্নটা আমি একবার ওখানে আলোচনা করেছি, এখন কি আমি একই প্রশ্ন আবার আলোচনা করে ভিডিওটা বড় করার কোনো যুক্তি আছে বলো? আমার মনে হয় নাই, তাই আমি আর আলোচনা করি নাই। এরপরে দেখো আরও একটা সহজ অঙ্ক এসেছে এখানে। আমরা করেছিলাম এই টাইপের অঙ্ক, তারপরেও এই অঙ্কটা আমরা এখানে আলোচনা করেছি। লেখা আছে সমাধান করুন। d⁴ - 1 × y = e⁴x cos x। এটা হলো ধ্রুবক সহগ বিশিষ্ট, অর্থাৎ চ্যাপ্টার 11-এর অন্তর্ভুক্ত এটা। তো দেখো আমরা এই টাইপের অঙ্ক করেছি অনেক, আমরা অভ্যস্ত। কিন্তু প্রদত্ত সমীকরণ d⁴ - 1 × y = e⁴ cos x। তোমরা একটা বিষয় জানো, আমরা তোমাদের যে বইয়ের 10ম অধ্যায়, যে অধ্যায়টা বেসিক অধ্যায়, সেখানে এই অংশটার আমরা আলাদা সমাধান করতাম, yc আর yφ আলাদা করতাম। তো এই টাইপের সমীকরণে বা প্রশ্নে আমরা y = e⁴mx কে সম্ভাব্য সমাধান ধরে আমরা অঙ্ক শুরু করেছিলাম, তোমরা জানো। তো এখানেও তাই, এখানে আমি আর বিস্তারিত বলবো না। y = e⁴mx হলো সম্ভাব্য সমাধান কার? d⁴ - 1 × y = 0 সমীকরণের। তো লেখাটা হবে y = e⁴mx হলো d⁴ - 1 × y = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান। ঠিক আছে, হলো এই লেখাটা এখান দিয়ে দিবে। এখন আমরা এগুলা জানি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের d⁴ যেহেতু আছে এখানে, আমাদের 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। তো প্রথমবার ডিফারেন্স করলে m⁴mx, এরপরের বার করলে এখান থেকে আরেকটা m⁴mx আসে, m²। এগুলো তোমরা অবগত আছো। এই পার্টটা আমি যেটা করি সেটা না করলেও চলবে। d³ মানে আরেকবারের পরে এখান থেকে আরেকটা m আসলে m³ e⁴mx, আবার m⁴ e⁴mx। এই পার্টটা না করলেও চলে। সরাসরি আমরা যে অঙ্ক করবো, আমরা y = e⁴mx, এটা না ধরেও আমরা বলতে পারি যে অক্সিলারি ইকুয়েশন। আমরা শিখেছি এই নিয়মগুলো। ডাইরেক্ট d এর জায়গায় আমরা m বসাবো, m⁴। এই যে এখানে d⁴ মানে m⁴ -1। আমি আর এই বিষয়টা বুঝাবো না, কারণ এগুলো আমরা আগে বুঝে এসেছি। m⁴ -1, এখানে m² হোল স্কয়ার, অর্থাৎ a² - b² এর সূত্রের নমুনা a + b × a - b, একেবারে ছোট ক্লাসের সূত্র। তো সেই হিসাবে আমরা লিখছি 1-এর উপর একটা স্কয়ার ধরলে m² হোল স্কয়ার আর -1 হোল স্কয়ার। তাহলে a² প্লাস এখানে a + b × a - b, এটা হলো a, এটা হলো b, a + b × a - b। এবার আসো আবার মাইনাসেরটাকে আমরা যদি স্কয়ার বিবেচনা করি, স্কয়ার - b স্কয়ার, a + b × a - b, এটা তো আছেই। তাহলে দেখো এখানে m এর মান আমরা যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা = 0 দিয়ে লিখি, m এর মান -1, আবার m এর মান এখানে 1, তাহলে একটা -1 একটা 1, অর্থাৎ +1। আর এখানে তোমরা জানো এগুলো m² = -1। আমরা যদি এখানে রুট দিই, আমরা এইভাবে লিখতে পারি
তো স্কোয়ার রুটে কাটা এম ইজ ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান হলো আই, রুট ওভার মাইনাস ওয়ান হলো আই। তো সেইভাবে আমরা লিখেছি। তাহলে এম এর মান হলো 4টা, এম এর মান হলো কয়টা? 4টা। তোমরা কিন্তু জানো 4টা মান থাকলে 4টা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এখানে প্রথমে ধরো -1 c1 e টু দি পাওয়ার -1x, ওইখানে যা আসে এক্সের সহগ তত, তো -1x প্লাস c2 e টু দি পাওয়ার 1x মানে x। এরপরে আসো আই, আমরা এগুলো শিখে এসেছিলাম, আমরা বলছিলাম যদি এরকম আই থাকে তাহলে c3 e টু দি পাওয়ার তোমার একটা হবে। যদি এখানে আমরা জিনিসটা আমরা তো আগে থেকেও শিখে এসেছি, ধরো এখানে c টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার ix একটা, আর একটা হবে ধরো একটা মাইনাস দিলে একটা প্লাস দিব, এটা যদি c3 দিই আর এটা c4 e টু দি পাওয়ার ix। তো c3 টু দি পাওয়ার -ix হলো sin x আর c4 ix হলো cos x। এখন যদি এখানে c3 দিয়ে এটা আগে লিখি তাহলে ধরো এটা স্থান বিনিময় হবে, এখানে ঠিক c3 cos x c4 sin x এভাবে আসছে। এখন তুমি হয়তো বলতে পারো স্যার এটা আপনার তো এইভাবে ভাষা বুঝলে আমরা কি বুঝবো? হ্যাঁ, তাহলে আমি বলবো তুমি বেসিক ক্লাসটা করে আসো, এই জিনিসগুলো আমরা ওখানে আলোচনা করেছি, এখানে জাস্ট একটু ধারণা দেওয়া আর কিছুই না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়াইসি বের হয়েছে, এবার আমরা এই অঙ্কটার ওয়াইপি বের করব। ওয়াইপি বের করতে গিয়ে আমরা অবগত আছি যে এখানে যে জিনিসটা থাকে, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু ধরো এটা নিচে যায়, এটা যেমন বসে 1/d টু দি পাওয়ার 4 - 1 e টু দি পাওয়ার x cos x। তো ওয়াইপি আমরা এগুলো জানি, কিন্তু তো জানি যেহেতু আমি আর এখানে কথা বাড়ালাম না। তাহলে ওয়াইপি 1/d টু দি পাওয়ার 4 - 1 e টু দি পাওয়ার x cos x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এগুলো প্রত্যেকটাই এক একটা স্পেসিফিক নিয়ম ছিল আমাদের চ্যাপ্টার 11, ওখানে আমরা এই বিষয়গুলো মূলত শিখে এসেছি। তো এখানে ওই যে d টু দি পাওয়ার 4কে আমরা d স্কোয়ার হোল স্কোয়ার -1 স্কোয়ার দিয়ে ওই যে m কে যেভাবে ফ্যাক্টর আকারে আলাদা করেছি সেভাবে আলাদা করে লিখেছি। এভাবে লেখার পিছনে কিন্তু কারণ আছে। এইভাবে লেখার পিছনে কারণ হলো এখানে যে e টু দি পাওয়ার x cos x আছে, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, এই যখন এই দুইটা আছে এখানে দুইটাকে আলাদা করার নিয়মটা হলো এখানে এর যখন যুক্ত ফাংশন থাকে তখন এর পাওয়ার এর সহগ হলো এর পাওয়ার হলো x, x এর সহগ হলো 1, এর পাওয়ার হলো x, x এর সহগ হলো 1। সেই সহগটাকে এখানে আমরা এইভাবে লিখতে পারি d প্লাস 1, মানে এখানে সহগ যত ধরো 1, তাহলে d প্লাস 1, আর এখানে -1 তো আগে থেকে আছে, আবার d প্লাস 1 একটা আগে থেকে আছে, আবার এখানে d প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এখানে x এর সহগ যা আছে d এর সাথে তত যোগ হয় আর বিনিময়টা আগে চলে যায়, এটা অপারেটর আগে চলে যায়, এগুলো আমরা জানি। আর এখানে cos x একটা রইল, এখানে ক্যালকুলেশন করলে +1 -1 কাটা তোমার 1 1 2, যাই হোক এই ক্যালকুলেশন তোমরা বুঝো। আর এখানে a প্লাস ভোল স্কোয়ার সূত্র, তাহলে d স্কোয়ার প্লাস 2d প্লাস 1 আর a প্লাস 1 প্লাস 2। আমরা স্পেসিফিক নিয়মের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। এরপরে আমাদের একটা নিয়ম আছে এরকম, যখন cos x থাকে এখানে বা sin x থাকে তখন এখানে d স্কোয়ারের জায়গায় -1 দিতে হয়, d জায়গায় -1 দিয়ে স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকবে। এখানে কিন্তু বিবেচ্য বিষয় হলো আমরা d এর জায়গায় -1 বসাতে পারবো না, বসাই কিন্তু d এর জায়গায়, কিন্তু d স্কোয়ার যুক্ত পদ হতে হয়। যেমন এখানে d এর উপরে স্কোয়ার আছে, এখানে আমরা -1 লেখা তারপরে স্কোয়ার, কিন্তু এখানে আমরা -1 বসাতে পারবো না। ফর্মুলাগুলো এইভাবে আমরা শিখে এসেছি, d এর জায়গায় -1 তারপরে স্কোয়ার। এই স্কোয়ার আনার জন্য বা স্কোয়ার যুক্ত ফাংশনে আমরা এইভাবে সরাসরি মান বসাতে পারি। x এর সহগ যা থাকে এখানে সহগ যা থাকে এখানে মাইনাস, মানে বিপরীত হয় চিহ্নটা। এখন এই 2d ঠিক থাকবে, আবার d এর জায়গায় -1 তার উপরে স্কোয়ার প্লাস 2d প্লাস 2, d এর জায়গায় -1 তার উপরে স্কোয়ার, এখানে প্লাস 2d প্লাস 2। তাহলে এখানে e টু দি পাওয়ার x 2d -1 স্কোয়ার -1, আবার এখানে 2d
-1 স্কোয়ার মানে -1, তো ধরো 2 থেকে 1 বিয়োগ করলে 2d + 1। এখন আমাদের ফর্মুলায় দরকার হলো ডি স্কোয়ার। আমরা কিন্তু আস্তে আস্তে এই যে ডিকে ব্যানিশ করতেছি, তোমরা কিন্তু জানো 1/d মানে কিন্তু ইন্টিগ্রেশন, আর শুধু ডি মানে ডিফারেন্সিয়েশন। এখন আমাদের দরকার হলো ডি এর পাওয়ার ডি স্কোয়ার আনা। এই জন্য এখানে যেভাবে আছে এটা কিন্তু ডি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আছে, তো 2d হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ 4d স্কোয়ার মাইনাস 1। এখন এখানে এক্স এর সহগ কত 1, তো আমরা 4, এখানে এক্স ডি এর এক্স এর সহগ কত 1 -1 স্কোয়ার, 4 ডি এর জায়গায় কত 1 -1 তার উপরে স্কোয়ার। আবার বলতেছি 4 ডি এর জায়গায় -1 স্কোয়ার। এখানে কিন্তু -1 হোল স্কোয়ার হবে না, কিন্তু সাবধান, এখানে আমি যেভাবে লিখছি এইভাবেই হবে আর -1। তাহলে ডি কিন্তু ফাইনালি ভ্যানিশ হয়ে গেল। আর আমরা সেই ডিকে ভ্যানিশ 1/d কে ভ্যানিশ করার মিশন কিন্তু আমাদের ওয়াইফিতে। তাহলে 4 -1 হোল স্কোয়ার, এখানে -4 -1 -5, এখন এ -1/5 e⁻x cos x। তাহলে ওয়াইপির মানেটা আছে। অতএব নির্ণয় সমাধান y yc প্লাস ওয়াইপি। ওয়াইসির মান আমরা বের করে রেখেছি এখান থেকে এখান পর্যন্ত, আর এখন ওয়াইপি এর মান আসলো 1/5 e⁻x cos x। এখন তোমাদের মধ্যে অনেকেই কৌতূহলপূর্ণ প্রাণী আছে যে এটা কি আসবে আবারও, বিষয়টা তা নয়। তোমাকে মূলত অঙ্কের নিয়ম শিখতে হবে। অঙ্ক কোনটা আসবে স্পেসিফিক তো আমরা কেউ বলতে পারবো না, কিন্তু এই নিয়মের মধ্যে পরীক্ষা যেহেতু এসেছে, আগেও এসেছে, এখনও এসেছে, ভবিষ্যতে আসার একটা সম্ভাবনা আছে এই নিয়মের মধ্যে, বা এটাও আসতে পারে। তোমরা সামনের দিকে গেলে দেখবে অনেক অঙ্ক আছে যে বিগত সালে রিপিট করেছে, বারবার একই প্রশ্ন এসেছে। আমরা মূলত 17তম প্রভাষক নিবন্ধন গণিত বিগত সালে প্রশ্নপত্র আলোচনা করা সম্পূর্ণ করলাম সংক্ষেপে। 16তম প্রভাষক গণিত 2019 সালের অর্ডিনারি অংশের সমাধান। তো দেখো স্ক্রিনে তোমরা দেখতেছো 2টা কোশ্চেন এসেছে। একটা হলো dy of dx is equal to 6x minus 2y minus 7 divided by 3x minus y plus 4। আরেকটা হলো sin inverse dy of dx is equal to x plus y। এই দুইটাকে সমাধান করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটাই কিন্তু হিসাবে এক একটা স্পেশাল মডেল কেন বলতেছি, কারণ এখানে দেখো 6x minus 2y, এখানে আছে 3x minus y। এখানে যদি আমরা 2 কমন নেই, এই অংশটা এবং এই অংশটা একই হয়ে যায়। তো এই নিয়মে আমাদের, এটার জন্য আমাদের আলাদা নিয়ম ছিল। এই নিয়মের অঙ্ক আমরা করেছি, কিন্তু হুবহু এটা করি নেই হয়তো, এই জন্য আমি এটা তোমাদের সাথে আলোচনা করব। এখন আমি অলরেডি তোমাদের জন্য নোট করে নিয়েছি। আর এই যে 2 নম্বর যেটা দেখতেছো sin inverse dy of dx is equal to x plus y, এটা আরও কয়েকবার আসছে। এটা একেবারে সরাসরি তোমাদের যে চ্যাপ্টার 3A এর এক্সাম্পল 27 মেন বইয়ের, এটা আমরা সরাসরি করেছি, এজন্য এটা আলোচনা করব না, আলোচনা করব প্রথমটা। যে কথাটা বলছিলাম তোমাদেরকে আমি, এখানে 2 কমন নেওয়ার পরে 3x minus y এরকম যদি মিলে যায়, তখন আমরা বলেছিলাম আমাদের নিয়মটা হলো এটাকে আমরা একটা নতুন চলক ধরতে হবে। মূলত আমাদের এখানে অঙ্কগুলো হলো চলক পৃথকীকরণ পদ্ধতি। তো 3x minus y কে আমরা নতুন একটা চলক z ধরছি। এবার আসো, এখান থেকে যেহেতু আমরা z চলকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখন আমাদের এই dy of dx এর মানটাকে dz of dx এ ট্রান্সফার করতে হবে। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে 3 কনস্ট্যান্ট, x এর ডিফারেন্সিয়েশন 1, আর y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dy of dx is equal to dz of dx। এখানে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাসে প্লাস dy of dx, আর এখানে এই +3 দিয়ে গেলে -3, আর মাইনাস দ্বারা গুণ করলে প্লাস, আর এখানে মাইনাস আসছে, অর্থাৎ এখানে এক লাইন গ্যাপ আছে। এখন এই dy of dx এর মানটা আমরা এখানে বসাবো, বসাইলে আসতেছে কত 3 dz of dx, 3 dz of dx, এই যে বসাইলাম। আর এখানে আসতেছে 2 3x - y
এটার মান যেহেতু আমরা z ধরছিলাম, তাহলে 2z - 7 ডিভাইড বাই z প্লাস 4, এখন আমাদের চলক পৃথকীকরণের দায়িত্ব। এখন দেখো এই 3টা আমরা এদিকে নিয়ে আসছি, আবারও কিন্তু একটা মাইনাস দ্বারা গুণ হয়েছে, এখানে এক লাইন গ্যাপ আছে, +3 এদিকে গেছে -3, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, আর -3 হয়ে গেল +3। এরপর এখানে লসাগু হয়েছে, এটা তোমরা জানো। লসাগু করার পরে 3z থেকে 2z গেলে z, আর এখানে 12 আর 7 19। এরপরে আমরা চলক পৃথকীকরণ কাজটা কী ছিল? কাজটা ছিল হলো আমরা z এর সাথে z এর রাশি রাখবো, x এর সাথে x এর রাশি রাখবো। অর্থাৎ এখানে যে dx, এটা কিন্তু 1/dx আছে, এইদিকে আনলাম dx, তাই না? আর এইখানে তোমার যে z + 19 এদিকে আসছে, z + 19 হিসাবে নিচে, আর z + 4 আছে নিচে, এদিকে আসছে উপরে। যাই হোক, এইভাবে আমরা করে অভ্যস্ত। এখন এখানে যে z + 19 আছে, উপরে আমরা সেরকম একটা ম্যাচ করে z + 19 লিখলাম, আসছিল z + 4, তো আমরা এখানে 19 থেকে 15 বিয়োগ করলে 4 থাকে, ওইভাবে আমরা ম্যাচ করে নিলাম। এখন এই z + 19, z + 19 আলাদা যদি আমরা বিবেচনা করি, এটাকে আলাদা করলে এখানে এটাকে এটা দ্বারা ভাগ করলে 1, আবার 15/9 z + 19 তা আছে। এখন এই dz-কে সেপারেট করে দিলাম, dz, আর এখানে 15 dz অফ z + 19। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে আলাদা করার পিছনে কারণ আছে, আমাদের ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। এখানে dz এর ইন্টিগ্রেশন সরাসরি z, আর ইন্টিগ্রেশন z + 19 dz, এটা কিন্তু ইন্টিগ্রেশন মিন করে, তোমরা জানো। z + 19কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে z যে করলে 1, 19 করলে 0, অর্থাৎ এই হরের ডিফারেন্সিয়েশন করলে আসতেছে 1 কিন্তু মনে মনে এখানে আছে, অর্থাৎ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায়, আমাদের বিখ্যাত সূত্র লন নিচের ফাংশনটা, 15 তো কনস্ট্যান্ট, dx এর ইন্টিগ্রেশন x, আর ইন্টিগ্রেশন অপারেটর উঠে গেলে একটা c, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার আসো z এর মান। z তো আমার অঙ্ক ছিল না, z এর মান আমরা ধরছিলাম 3x - y, আমরা সেই মানটা বসাই দিলাম, 15 লন z এর জায়গায় 3x - y + 19 x + c। এখন এখানে একটু জাস্ট ক্যালকুলেশন, +x এদিকে আসলে -x, অর্থাৎ 3x থেকে x গেলে 2x - y -15 লন 3x + y, আর এখানে 19, ইহাই নির্ণয়ের সমাধান। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো, আর এটার কথা তো আগেই বলে ফেলেছি। তার মানে আমাদের 17 সালের যে 17তম যে সমাধান, এখানে আমাদের আরেকটা পার্ট আছে সম্ভবত, মানে আরেকটা প্রশ্ন আছে। দেখো, আরও একটা সহজ প্রশ্ন আসছে এখানে, d² of dx² = -9y = 3x, যখন x = 0 তখন y = 0 এবং y' = 0। এই শর্তে এটা আমাদের সমাধান করতে বলছে। তো প্রদত্ত সমীকরণটা আমরা উঠালাম, আমরা তো আগের মতো ধরি y = e⁻mx হলো এই বাম পাশের আর কি, d² of dx² - 9y = 0 এর সম্ভাব্য সমাধান। তাহলে dy = m e⁻mx, এটাকে ডিফারেন্সিয়েট করলাম একবার, আরেকবার করলে m² e⁻mx, এগুলো তোমরা জানো। তো আমরা নর্মালি এখানে m² - 9 হয়, m² - 9 = 0, m² = 3², m = +-3, তাহলে y = c1 e⁻mx, m এর মান -3, আবার +c2 e⁻3x। সমীকরণ নম্বর 2। এখন তাহলে দেখো এখানে কি আছে, y আছে, y' আছে। এই জন্য আমাদের যখন এরকম বাউন্ডারি ভ্যালু দিয়ে দেয়, তখন আমাদের ওই যে ধ্রুবকের মান, বিশেষ সমাধান, পার্টিকুলার সলিউশনটা বের করতে হয়। এটা হলো সাধারণ সমাধান, আমরা জানি বাম পাশের। এখন এখানে কিন্তু এই যে 3x, এই 3x এর কিন্তু কোনো প্রয়োগ হয় না এই অঙ্কে,
বাউন্ডারি ভ্যালু যেভাবে দিছে এটা 0 হইতে পারে, সম্ভবত এটা 0 দিলেও যা, 3x থাকলেও তা, কারণ এই 3x-এর তো তেমন কোনো প্রয়োগ হয় নাই এখানে। এটা প্রিন্টিং মিস্টেক কিনা, এটা 0 হলেও একই অঙ্ক হবে। এখন যে কথাটা বলতেছিলাম, এটা ওয়াই প্রাইমটা যদি আমরা বাইর করি, ওয়াই প্রাইম মানে এই ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন। কীভাবে ডিফারেন্সিয়েশন? ধরো ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স মাইনাস c1, তাহলে m ই টু দি পাওয়ার এম এক্স, m ই টু দি পাওয়ার এম এক্স তোমার এখানে m এর মান কত? -3। c1 তো আগে থেকে ছিল, যাই হোক এগুলো তোমরা বুঝো। c2 আবার এখানে ই টু দি পাওয়ার এম এক্স, m ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে ওয়াই প্রাইম বের দেওয়া আছে y ইকুয়াল টু 0 হলে ওয়াই প্রাইম ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। মানে আমরা এখান থেকে আমাদের আসলে দরকার হলো কার মান? c1 আর c2-র মান। তো ধরো y যখন 0, x তখন 0, তার মানে 0 ইজ ইকুয়াল টু x-এর মান 0 মানে হলো ই টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ c1 প্লাস c2। তো এখান থেকে লিখতে পারি c1 ইজ ইকুয়াল টু c2। আবার y নট 0 হলে x ইজ ইকুয়াল টু 0, তার মানে y এর মানও 0, x ইকুয়াল টু 0 মানে -3c1 আর প্লাস 3c2 থাকে, এটা তো 0 মানে 1 হয়ে যায়। এখন সেই আলোকে আমরা লিখছি, এখন এইখানে এটাকে আমরা বামে বিবেচনা করলাম, এখানে বামে বিবেচনা করলে -3c1 এদিকে আসলে +3c1, তাই না? আর একটা বিষয় হলো আমরা অথবা এই 0টাকে আমরা এই পাশে বিবেচনা করি, এখানে c1 এর মান -c2, খেয়াল করে দেখো তো, তাহলে মাঝে +3c1 এর মান c2 আর 3c2 তো আছে, তাহলে 6c2 ইজ ইকুয়াল টু হলো 0, মানে c2-র মান 0, c2-র মান 0 এখানে বসাই দিলে c1 এর মান 0, c1 এর মান আর c2-র মান 0 হইলে আমাদের এই যে y পার্টিকুলার সলিউশন, এটা 0 এটা 0, তার মানে এটা 0 মানে পুরোটা 0, এটা 0 মানে পুরোটা 0, তার মানে y এর মান 0। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15তম প্রভাষক গণিত অর্ডিনারি অংশের সমাধান, যে পরীক্ষাটা 2018 সালে হয়েছিল, স্ক্রিনে তোমরা দেখতেছ 4টি কোশ্চেন এখানে একত্রে এসেছে। 4টা কোশ্চেনে কিন্তু তোমাদের পূর্ব পরিচিত, একটু খেয়াল করলে দেখবে প্রত্যেকটা অঙ্ক এখানে এক একটা মডেল হিসেবে এসেছে। মডেল কি? এক একটা আমরা যে চলক পৃথকীকরণ শিখছিলাম, এরপরে ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণের সমাধান করা শিখছিলাম, প্রত্যেকটা নিয়মের এখানে চলক পৃথকীকরণের যে কয়েকটা নিয়ম ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপরে প্রথম ক্রমের রৈখিক অন্তরীকরণ, প্রকৃত সমীকরণ, এই প্রত্যেকটা নিয়মের এক একটা করে কিন্তু এখানে অঙ্ক এসেছে। তো আমাদের যেমন অঙ্ক শিখতে হবে, তেমনি আমাদের নিয়মটা আয়ত্ত করতে হবে। এছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই, শর্টকাটে তুমি পার হওয়ার কোনো রাস্তা নাই। কারণ তুমি হয়তো অঙ্ক এটা শিখে গেলে, কিন্তু এটা তো আসলো না, এই নিয়মের ভিন্ন আরেকটা অঙ্ক আসলে যাতে তুমি পারো, সেই দক্ষতা মূলত তোমাকে অর্জন করতে হবে। যাই হোক, তো আসো আমরা আমাদের একটা একটা করে, এখানে সবগুলো অঙ্কই আমি আলোচনা করেছি 15তমের, কারণ প্রত্যেকটা অঙ্ক আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। 15, 14 এইভাবে আমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে করব। তো প্রথম অঙ্কটা দেখো, x ইন্টু ই টু দি পাওয়ার y প্লাস 4 ইন্টু ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এই যে প্রশ্নটা তোমরা দেখতেছো স্ক্রিনে, এখন প্রশ্ন দেখে কিন্তু তোমার মাথায় তোমার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বুদ্ধিটা চলে আসতে হবে যে আমি অঙ্কটা কীভাবে করব, কোন নিয়মে করব। যদি তোমার আসে তাহলে তুমি পারবা, আর না হলে তো তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে। তো এটা প্রথমে আমরা দেখব চলক পৃথকীকরণ সিস্টেমে করা যায় কিনা। যেমন এখানে আমরা প্রথমে যেই কাজটা বিবেচনা করছি, এই প্লাসের পরের অংশটা আমরা ডান পাশে নিয়ে গেছি। এখানে দেখো ডিওয়াই এর সাথে ই টু দি পাওয়ার এক্স প্লাস হয়, অর্থাৎ এক্সের এবং ওয়াইয়ের দুইজনেরই কিন্তু একটা যোগ আকার আছে। তো আমরা যেটা করার চেষ্টা করি, এক্স থেকে ওয়াইকে সেপারেট করতে গেলেই প্রথমে আমরা
যে এখানে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার y দুই ভাগে বিভক্ত করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা বিভক্ত করে দিলাম। এখন আসো, তাহলে এখানে dy এর সাথে কিন্তু e টু দি পাওয়ার x আছে, তা আমরা এই e টু দি পাওয়ার x আছে এখানে গুণে দিকে নিয়ে আসলাম ভাগে, আর এখানে x dx রাখলাম। অর্থাৎ দেখো x এর সাথে x এর রাশি, আর এখানে e টু দি পাওয়ার y প্লাস 4 এটাকে dy এর নিচে নিয়ে গেলাম। ওকে, এবার আসো আমরা এখানে সূচকের নিয়মে x আর এটা আছে ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x, তাহলে এটাকে আমরা x e টু দি পাওয়ার মাইনাস x এর ফরম্যাটে লিখতে পারি সূচকের সিস্টেম। এখন দেখো এই যে ইউবির কথা তোমরা ইন্টিগ্রেশনের ইউবির সূত্র তোমরা সবাই জানো। ইন্টিগ্রেশনের ইউবির সূত্র হলো ধরো ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স, ইউ যে কোনো একটা চলক বাহিরে, তার মধ্যে কিছু কথাবার্তা আছে, ভিতরে বাইরে থাকার নিয়ম আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তারপরে ডি অফ ডিএক্স ইউ, এরপরে ভি ডিএক্স, দুইটার গুণফলের হোল ইন্টিগ্রেশন। এই ছিল আমাদের দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশনের সূত্র। তো সেটারই প্রয়োগ এখন, এটা ইউ এটা বি। তুমি হয়তো বলবে ইন্টিগ্রেশন চিহ্ন কই, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। ইন্টিগ্রেশন চিহ্ন তো দরকার নাই, কারণ ডিএক্স মানে ইন্টিগ্রেশনের প্রতিনিধি। তাহলে এখানে এক্সকে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ইন্টিগ্রেশন, যেটাকে বাইরে রাখছি সেটার ডিফারেন্সিয়েশন, যেটার ইন্টিগ্রেশন হলো সেটার ইন্টিগ্রেশন, দুইটার গুণফলের হোল ইন্টিগ্রেশন ডিএক্স। এগুলো আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে আমরা করেছি। এখানে দেখো আবার আমাদের সেই বিখ্যাত সূত্র ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4, এটা কিন্তু একটা ইন্টিগ্রেশন। ইচ্ছা করলে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন কিন্তু দিয়ে দিতে পারি। তো ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 এটাকে ইন্টিগ্রেশন করলে আসে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4, এটাকে যদি ওয়াই সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে আসে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 0, ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই কিন্তু উপরে আছে, অর্থাৎ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা যদি পাওয়া যায় লন এই নিচের ফাংশনটা। সূত্রটা কি? সূত্রটা হলো, আমি তোমাদেরকে স্মরণ করাচ্ছি, ইন্টিগ্রেশন এফ এক্স নিচেরটাকে ডিফারেন্স করলে যদি উপরেরটা পাওয়া যায়, অর্থাৎ ফাংশন তার ডিফারেন্সিয়েশনটা উপরে আছে, তাহলে লন নিচের ফাংশনটা প্লাস। এগুলো ছিল আমাদের সূত্র, বিখ্যাত সূত্র কিন্তু এগুলি ইন্টার লেভেলের। তাহলে যেই কথা সেই কাজ। এক্স এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে মূলত হওয়ার কথা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই মাইনাস 1, তো মাইনাসটা পাশে আসছে, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সের সূত্র আর কি, ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশনের সূত্র। তাহলে এখানে ডি অফ ডিএক্স এক্স হলো 1, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তোমার একটা মাইনাস আসে কিন্তু এখানে, একটা মাইনাস আসলে ই টু দি পাওয়ার মাইনাস একটা মাইনাস আসে, সেই মাইনাসটার কিন্তু আমরা আবার ইন্টিগ্রেশন করলে আরেকটা মাইনাস আসে, সেই মাইনাস মাইনাসে প্লাস, বাইরে মাইনাস মাইনাস। আমি আবার বলতেছি তোমাদেরকে, এটার ইন্টিগ্রেশন করলে ধরো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসতেছে, তাকে আবার ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস তো আছে, আবার আরেকটা মাইনাস আসবে, তো দুইটা মাইনাসে মিলে প্লাস, আর এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস। আমরা এখানে লাইন গ্যাপ দিয়েছি, ঠিক আছে, এটা যা আছে তা। এটা আগে নিয়ে আসছি, এখানে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা যদি মাইনাস আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই, কমন নিলে থাকে এখানে মাইনাস কমন নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকে এক্স মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন করে থাকে 1 ইজ ইকুয়াল টু, এখানে ওই যে ইন্টিগ্রেশন ধ্রুবক সিটা দিলাম। তাহলে এ হলো আমাদের ফলাফল, ইহাই নির্ণয় সমাধান। তাহলে দেখো বেসিক হলো ছোটোবেলারগুলো কাজে লাগতেছে, সেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ সব। আমরা যদি অঙ্ক অনবরত মেইন বইয়ের গুরুত্বপূর্ণগুলো প্র্যাকটিসে থাকি, তাহলে এই ফর্মুলাগুলো অটোমেটিক আমাদের মাথায় সবসময় থাকবে। এই মুহূর্তে তোমরা যে প্রশ্নটা স্ক্রিনে দেখতেছ, এটাও আমাদের এই সালেরই, অর্থাৎ 15তম প্রভাষক গণিত অর্ডিনারি প্রশ্ন। তবে এই নিয়মের আরও বেশ কয়েকটা অঙ্ক পরীক্ষা আসছে। এই নিয়মটা বোঝার জন্যে, মানে এটা তো হলো প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের অঙ্ক, কিভাবে বুঝবা কই থেকে আসছে এই নিয়ম কারণগুলো আমার এখানে আলোচনা নাই, কারণ এখানে বেসিক অংশ নাই, কিন্তু এই টাইপের বেশ কিছু অঙ্ক আমরা করেছিলাম। এখানে এই অঙ্কটার মূল নির্যাসটা বোঝার আগে
আমি তোমাদের জন্য এখানে একটা সাইড নোটে একটা ক্যালকুলেশন করছি, এটা আগে একটু দেখো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের খুব এই নিয়মের অঙ্ক যে কয়টাই করব সেখানেই কাজে লাগবে। এটা হলো প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। এটা আগে একটু বুঝে নাও। এখানে একটা সংক্ষিপ্ত ক্যালকুলেশন আছে, ডি অফ ডি এক্স এক্স টু দি পাওয়ার এম সমান এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এটা তো আমরা সবাই মানি, এটা হলো ডিফারেন্সিয়েশনের সূত্র। এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই। আচ্ছা, এখন কোনো কারণে যদি আমরা চলকটা পরিবর্তন হয়, ধরো এক্সের জায়গায় ওয়াই আসলো, সেম ঘটনা। এখন যেটা বোঝানোর জন্য আমি সাইড নোটটা দিছি সেই জিনিসটা হলো, ধরো এখানে যে ডি ওয়াই এম আছে, এখানে নিচে যে ডি ওয়াই আছে, এটা আছে ভাগে দিয়ে গেলে কি হলো, গুণে। অর্থাৎ এই যে লাইনটা দেখো, এই লাইনটা হলো আমরা সংক্ষিপ্ত ফরম্যাটটা ব্যবহার করি। এই সংক্ষিপ্ত ফরম্যাটটা আমরা এই অঙ্কের ভিতরে ব্যবহার করি, অনেক জায়গায় আমরা ব্যবহার করব। যেমন দেখো, তাহলে দেখো তো এই লাইন থেকে এই লাইনটা আসলে আমরা অনেক সময় বলি যে এই লাইনটা কই থেকে আসছে। ইনবক্সে অনেক কিন্তু আমাকে বিরক্ত করে ফেলবা, কিন্তু কয়েকদিন পরে যখনই ক্লাসটা দিব বলবো যে এটা কিভাবে হইল। হ্যাঁ, সেই বিষয়টাই আমরা এখন আলোকপাত করব। তাহলে মূল সূত্রটা কিন্তু এটা থেকে লিখলাম, এটা থেকে এটা, তোমাদের বোঝার জন্য কিন্তু এই লাইনগুলো করছি আমি। অঙ্কের ভিতরে তোমাদের এগুলো দিতে হবে না। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এখানে দেখো তো এম এর মান যদি আমি -2 বসাই, কেন বসালাম এটা আমি তোমাদের বোঝানোর জন্য -2 বসাইছি। আমার অঙ্কের প্রয়োজনে -2 হইতে পারে, -3 হইতে পারে। তো -2 -1 অর্থাৎ -3, এম এর জায়গা কত, -2 -2 ওয়াই টু দি পাওয়ার -3 ডি ওয়াই, -2 ওয়াই টু দি পাওয়ার -3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই কিউব ডি ওয়াই। এখন কথাটা হলো যেটা -2 আছে না এখানে, আর এখানে ওয়াই কিউব, আর এখানে ডি ওয়াই। আমার অঙ্কে আমি মাঝখান দিয়ে লাইনটা একটু দেখাই। দেখো, আমার এখানে এরকম একটা প্রেক্ষাপট আছে, এই যে এরকম একটা প্রেক্ষাপট সৃষ্টি হয় অঙ্কের ভিতরে। আমি মূল অঙ্কটা আলোচনা করবো একটু পরে। তো এই যে জিনিসটা আগে একটু ক্লিয়ার করে দিই। ধরো ডি ওয়াই টু দি পাওয়ার -2 হলো -2 ডিভাইড বাই ওয়াই কিউব ডি ওয়াই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে কীভাবে হয়েছে। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি। আসলে তেমন কিছুই না, আমার ছোটোবেলার সূত্রটার একটু আপডেট করা। তাহলে এরপরে আমার হাফ সহ এখানে মূলত এটা আর কি বাইর করে, এরপরে 2 এদিকে আসলে হাফ হয়েছে, সেটা তেমন কিছু না, -1 বাই ওয়াই কিউব ডি ওয়াই। তাহলে দেখো, হাফ ডি ওয়াই ইনভার্স 2 -1 বাই ওয়াই কিউব ডি ওয়াই। এটা কীভাবে আসছে এটা আমি সাইড নোটে করে দিয়েছি। এটা কিন্তু আমাদের বইয়ের অনেকগুলা অঙ্কে এরকম ক্যালকুলেশন আসে। তো এটা দেখলে আমাদের সংক্ষেপে জিনিসটা বুঝে ফেলতে হবে যে এটা কীভাবে হয়েছে। যেমন এইখানে আমরা প্রথম থেকে যাই, তারপর আবার এই জিনিসটা ক্লিয়ার করব। তাহলে এখানে প্রথমেই আমরা এই বিষয়টাকে আলোকপাত করার চেষ্টা করতেছি। ডি অফ ডি এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউব ই টু দি পাওয়ার -x স্কোয়ার। তো এখানে আমরা যে কাজটা করার চেষ্টা করেছি, এখান থেকে মাইনাসটা আমরা বিদায় দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের বইয়ের মধ্যে ওই যে তোমরা যারা শিখছো এই ওয়াই ডিওয়াই অফ ডিএক্স তারপরে কিউ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এরকম এক্সের ফাংশন, এরকম যে সমীকরণটা রৈখিক, প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের যে ফরম্যাট, আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। তো এখানে মাইনাস দ্বারা গুণ করছে প্রথমে, করার পরে এখানে যে ওয়াই কিউব আছে, এখানে সে ওয়াই কিউবটা দ্বারা উভয়পক্ষে ভাগ করে দিচ্ছে। এর কারণ হলো আমাদের যে সূত্রের যে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের ফরম্যাট আছে, এখানে এক্সের রাশি যদি ডি অফ ডি এক্স হয়, এখানে এক্সের রাশি। তো সেই কথা বিবেচনা করে এখানে উভয় পক্ষে তোমার ওয়াই কিউব দ্বারা ভাগ করে দিছে। ভাগ করে দেওয়ার পরে মূল যে ঘটনাটা ঘটলো, এইখানে আসে এই যে এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়েছি এতক্ষণ যাবৎ, এই যে -1 বাই ওয়াই কিউব ডি ওয়াই, এটার একেবারে সরাসরি সংক্ষিপ্ত প্রয়োগ হলো। এটা আমি বুঝাই ফেলছি, এই যে এটা, ঠিক আছে। -1 বাই ওয়াই কিউব ডি ওয়াই, এটার মান লিখছিল হাফ ডি। এখানে অবশ্য মনে রাখার ব্যবস্থা আছে, এখানে -2 এখানে কিন্তু 2 হয় বেশিরভাগ, তাহলে ডি ওয়াই -2, আর এখানে ডিএক্স তো আছে। এখন
আর এদিকে তো কোনো কিছুতে হাত দেওয়া হয় না, জাস্ট এখানে ওয়াই বাই ওয়াই কিউব, এখানে এমনিতে ওয়াই স্কোয়ার থাকে, এটা উপরে গেছে মাইনাস হয়েছে, এটা উপরে গেল মাইনাস হয়েছে। এখন এটা যা আছে তা, এই যে হাফ আমরা উপপক্ষে 2 দ্বারা গুণ করে দিলাম, এটা যা আছে তা উপপক্ষে 2 দ্বারা গুণ করলে এখানে 2x y টু দি পাওয়ার -2, এখানে 2 e টু দি পাওয়ার -x স্কোয়ার, e টু দি পাওয়ার -x স্কোয়ার। তাহলে এটার নাম দিলাম সমীকরণ নাম্বার 1। দেখো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাই হলো, ইহা হলো একটি y টু দি পাওয়ার -2 এর এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। এটা হলো একটা স্পেশাল আকার, এখানে পাওয়ার যত থাকে, এই যে এখানে বলা হয় তত এর, আর এখানে ডিওয়াই অফ ডিএক্স তো একবার ডিফারেন্স, এই জন্য যতবার ডিফারেন্সিয়েশন তত ক্রমের, এখানে একবার আছে এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। এটার ফরম্যাটটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো জিনিসটা যেখান থেকে আসছে, আমি এই অঙ্কের সময় বেশি ব্যয় করার কারণ হলো এই অঙ্ক কিন্তু আরও কয়েকবার আছে, এবং এই যে এটা প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, এই যে এটা ডিওয়াই অফ ডিএক্স প্লাস পিএক্স ওয়াই কিউএক্স, এখানে ডিওয়াই অফ ডিএক্স হলো প্রথম ক্রম, আর পিএক্স অর্থাৎ এখানে এক্সের রাশি ইন্টু ওয়াই, এই পাশে শুধু এক্সের রাশি, যে কথাটা আমি বলছিলাম এই আকারের সাধারণ আকারের প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়। এখানে আরেকটা কথা, এখানে অনেক কথা আমরা শিখেছিলাম, এখানে এটা একটা অসমমাত্রিক, এটাকে আবার সমমাত্রিক করতে হয়, করার পরে এখানে আরও কতগুলো কথাবার্তা আছে, এখান থেকে এই সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে মূল সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করলে এটা সমমাত্রিক হয়ে যায়। যাই হোক, বিস্তারিত কথা তো এখানে বলার দরকার নাই। এখন যে কথাটা বলছিলাম, তাহলে এটা হলো -2 এর এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। এখন আসলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি আমরা শিখেছিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো এখানে একটা লিখবো ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে, এখানে এই যে এক্সের যে ফাংশনটা আছে সেটা সাথে ডিএক্স, এক্সের যে ফাংশনটা আসে সেটা সাথে ডিএক্স, ঠিক আছে। তাহলে এগুলো তো আমরা জানি, এখানে তো আর আমি এগুলো এখন আলোচনা করলে বুঝোই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাছাড়া তো আমরা বেসিক ক্লাসে শিখে এসেছি। এখানে 2x এর ইন্টিগ্রেশন হলো তোমার এক্স স্কোয়ার, এখানে ধরো 2 কনস্ট্যান্ট, এখানে হলো x²/2, তো এই 2 আর এই 2 কাটা, x²/2 ধরো জিনিসটা হলো 2x dx, তাহলে x²/2, এই 2 তো কনস্ট্যান্ট প্লাস সি, তো 2 কাটা, তো x² থাকে, আর সি তো দিতে হলে আমরা এটা যেহেতু আমরা আবার ফাইনালি এটাকে বসাবো তখন আমরা সি দিব, এখন তো এটা একটা আংশিক পার্ট অঙ্কের ভিতরে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো x²। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই নিয়মগুলো আমরা শিখেছিলাম এমনভাবে যে আমাদের যে সমীকরণটা এটা অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা তারপরে আমাদের নিয়মটা ছিল এটাকে গুণ করতে হবে প্রত্যেক পদে, তো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো e⁴x² দ্বারা আমরা এটাকে তিনোটাকে বসালাম, e⁴x², এখানে 2x - 2 e⁴x² তা আছে, আর এই ডান সাইডে e⁴x², তো e⁻x² আর e⁴x² কাটা গেলে থাকে শুধু 2। আমরা এরকমও শিখেছিলাম যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এটাকে গুণ হয় তখন এখানে এই যে এইটা একটা হলো এই দুইটা মিলে ডি অফ ডিএক্সটা বাইরে চলে আসে, এটা হলো ইউবির ফরম্যাটটা চলে আসে, ডি অফ ডিএক্স ইউবি, অর্থাৎ এটা হলো ইউ, এটা হলো বি। এগুলো আমরা বেসিক ক্লাসে বলেছিলাম এবং শিখেছিলাম, এবং এটার উপরে উপপাদ্য আছে, এই যে অধ্যায়টা একটু আগে দেখালাম সেখানে ডি অফ ডিএক্স এই, আর এখানে তো 2 রইল। তাহলে এটা এখন তোমার কথা হলো এটা কীভাবে লিখলাম, এটা তুমি এটাকে ভেঙে দেখো, এটা আবার ফেরত চলে আসবে, অর্থাৎ এগুলো হলো টেকনিক আমরা শিখে এসেছি। তাহলে ডি অফ ডিএক্স একটা ইউ একটা বি, তুমি যে কোনো একটাকে ইউ একটাকে বি বলতেই পারো, তা এটা গিয়ে করলে এটা ফেরত আসবে। এখন এই ডিএক্সটা আমরা এই পাশে পাঠাইলাম, ডি এটা রইল। এখন আমরা জানি ডিএক্স সমান এক্স, তাই না, সে আলোকে এটা এক্স সমান এক্স, আর 2 কনস্ট্যান্ট ডিএক্স হলো এক্স, এখন কোথাও আর ডিএক্স নাই, এজন্য প্লাস সি। অনেক ইন্টারেস্টিং অঙ্ক, কিন্তু বুঝার আছে, আমি কিন্তু এই অঙ্কটা প্রচুর সময় ব্যয় করছি তোমাদের সাথে। তাহলে এখানে e⁴x², y⁻² দিয়ে গেল y², এ হলো আমার অ্যান্সার। দেখো যে জিনিসটা তোমাদেরকে আমি কয়েকটা টার্নিং পয়েন্ট আছে অঙ্কের, যেমন প্রথমত আমাকে কিন্তু বুঝতে হইতেছে আমি কেন এখানে
নর্মালি এখানে মাইনাস থাকার কথা না, থাকলেও আমরা বিদায় দিই, কিন্তু এখানে কেন নিয়ে আসলাম? এখানে কারণ হলো ওই যে একটু আগে যে সমীকরণ দেখালাম সেই সমীকরণের ফরম্যাটে এখানে মাইনাস নাই, মাইনাসটা বিদায় দিতে হয়েছে। তারপরে আরেকটা বিদায় দিতে হয়েছে যে ওয়াই এর রাশিটাকে বিদায় দিতে হয়েছে। তো মাইনাস বিদায় দিতে যায় মাইনাস দ্বারা ভাগ করছে উভয়পক্ষে বা গুণ করছি, আবার ওয়াই কিউব দ্বারা উভয়পক্ষে ভাগ করছি। এই জায়গায় আসার পরে, বিশেষ করে এই জায়গায় আসার পরে কি করব, এগুলো যদি তোমার আগে থেকে প্র্যাকটিস না থাকে তখন কিন্তু তুমি বেহুশ হয়ে যেতে পারো। এই জায়গায় আসার পরে আমরা এই বিষয়টা কিন্তু আমাদের চিন্তায় আনতে হবে। তো এগুলো তুমি আগে থেকে করা মানে প্র্যাকটিসে থাকলেই না তুমি বলতে পারবে, না হয়তো তুমি বুঝতে পারবে না। আমি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করেছি। তারপরে আবার এই জায়গায় আসার পরে যখন ওই সমীকরণটা আসে প্রথম ক্রমের প্রথম ঘাতের রৈখিক অন্তরক সমীকরণ আসার পরে এটা একটা অসমমাত্রিক সমীকরণ হয়। এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করে আমাদের জানতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এটাকে গুণ করলে এটা সমমাত্রিক হয়। আবার গুণ করার পর এরকম ইউবির ফরম্যাট চলে আসে, সেই জিনিসটা আমাদের জানতে হয়। এগুলো কিন্তু উপপাদ্য থেকে আসছে, বেসিক অংশ থেকে। আর এখানে তো ওই যে ইটু মাইনাস ইটু এক্স কাটা গেছে, তারপর আমরা নিচেরটা সহজে ক্যালকুলেশন করলাম। তাহলে দেখো, তাড়াহুড়া করে বা হুট করে তুমি চাইলে কিন্তু রাতারাতি গণিতবিদ হতে পারবো না, গণিত শিখতে পারবো না। এখানে স্মুথলি ধারাবাহিকভাবে নিয়মাবলী ক্লিয়ার করে 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 তোমাকে আসতে হয়, আসলে তুমি অঙ্ক ইজিলি পারবে। এখন এইরকম অঙ্ক কিন্তু আমার এই হ্যান্ড নোটেও আরও আছে, বিগত সালে আরও অনেকগুলো এসেছে, তোমার বইও অনেক আছে। এখন কিন্তু তুমি অন্য অঙ্কগুলো যখন করতে যাবে তখন কিন্তু তুমি আস্তে আস্তে পারবে। আর যদি ওই একটা মুখস্থর মতো শিখো তাহলে প্রত্যেকটাই শিখতে হবে। এই অধ্যায়ের উপর তুমি ইচ্ছা করলে 2 বছর লেখাপড়া করতে পারবে। যদি সিস্টেমে না শিখো এই সময় চলেই যাবে, বিনিময়ে তুমি হতাশাগ্রস্ত হবে। এই জন্য আমি বলবো সঠিক লাইন লেন্থে আসো, ম্যাথমেটিক্স এনজয়েবল ব্যাপার। এখানে দেখো আরও একটা মডেল অঙ্ক, যেমন এই সমীকরণের কথা আমরা কেনা জানি যে এখানে এম থাকবে, এই যে এই সমীকরণ এখানে লেখার দরকার নেই, এই সমীকরণ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই। এই সমীকরণটা আমাদের প্রকৃত হলে স্পেশাল আমাদের সূত্র আছে, আর যদি প্রকৃত না হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে প্রকৃত করতে হয়, যেটা একটু আগে আমরা শিখেছি। যাই হোক, আমরা দাপে দাপে দেখি। এই সমীকরণটাকে, এই সমীকরণের ধরো 3x ইন্টু এক্স ওয়াই মাইনাস 2dx প্লাস এক্স কিউব 2y dy ইকুয়াল টু 0 এর সহিত তুলনা করে 1 নংকে এত এর সহিত তুলনা করলে এখানে এ dx বাদ দিয়া যা থাকে পুরোটা হলো m, এখানে dy বাদ দিয়া যা থাকে পুরোটা হলো n, তাই না? এখন এটাকে যদি আমরা y সাপেক্ষে, মানে আমাদের দরকার হলো এটা dm অফ dy আর dn অফ dx, এই দুইটা মান দরকার, এই একটা। তাহলে এটাকে যদি আমরা y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি 3x স্কোয়ার, y তো 1, এটা কনস্ট্যান্ট 0। আবার এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি x কিউব nx টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 3x স্কোয়ার 2y করে দেবো, তাহলে এটা কিন্তু সমান আসছে। অর্থাৎ এই দুইটা মান সমান আসার শর্ত আমরা শিখেছিলাম। এরকম দুইটা সমান আসা মানেই হলো আমাদের প্রদত্ত সমীকরণটা প্রকৃত। ইহা নির্দেশ করে প্রদত্ত অন্তরক সমীকরণটি প্রকৃত। তো এটা নির্ণয়ের যে ডাইরেক্ট সমাধান করার যে ফর্মুলা আমরা শিখেছি, ইন্টিগ্রেশন y ধ্রুবক m dx প্লাস ইন্টিগ্রেশন n, এটা হলো n, এটা দ্বারা বোঝা হলো x n এর ভিতরে, এখানে হলো m dx, এখানে হলো n, কিন্তু কথা হলো n এর মধ্যে আবার x বর্জিত। এই যে চিহ্নটা হলো 0 দিয়া কাটা, মানে ওই যে নাল চিহ্ন বা ফাঁকা উড়ি আছে না, উড়ির মতো, এই দিয়া এই, এটা দ্বারা বোঝা হলো x বর্জিত। ঠিক আছে, x বর্জিত, n এর x বর্জিত পদ dy ইকুয়াল টু 0। আমি আবার বলতেছি, এটা সরাসরি ফর্মুলা সূত্র আমরা শিখেছি। যখন প্রকৃত অন্তরক সমীকরণ হয় তখন তার সমাধানের সূত্র ইন্টিগ্রেশন y, এখানে ইন্টিগ্রেশন y ধ্রুব লেখাটা আর কি, y ধ্রুব, অর্থাৎ এখানে m dx, এখানে যে y পদ থাকবে সেটাকে আমরা ধ্রুবক বিবেচনা করব, আর এখানে n এর x বর্জিত পদ dy ইকুয়াল টু 0। তো ধরো আমরা m এর মান লিখলাম এই যে এখান থেকে, আর এখানে n এর মান হলো x কিউব প্লাস 2y, তো এক্স কিউবের এক্স বর্জিত পদ 2yটা লিখলাম dy। এখন y যদি আমরা ধ্রুবক ধরে বিবেচনা করে ইন্টিগ্রেশন করি, y তো ধরো ধ্রুবক, 3 কনস্ট্যান্ট, এক্স কিউব, এই যে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হলো এক্স কিউব বাই 3, তো 3 কাটা, আর এখানে 6x, তাহলে এক্স স্কোয়ার বাই 2 আর 6 কাটাকাটি করলে আসে 3x স্কোয়ার।
2y এর ইন্টিগ্রেশন হলো y² 2, তো 2 আর 2 ডিভাইড বাই 2 কাটা রইল y² প্লাস। দেখো কত সহজ, কত সুন্দর। এখন যদি তুমি নিয়মাবলী না জানো তাহলে কিন্তু এইসব অঙ্ক করতে পারবে না। আমরা সামনের দিকে দেখব যে এখানে এই দুইটা সমান আসে না, এমন অঙ্ক আছে, তখন আবার আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করে এটাকে গুণ করতে হয়, গুণ করলে এটা প্রকৃত হয়, তখন আমরা আবার সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারি। যাই হোক, এরপর আরেকটা অঙ্ক দেখো, একেবারে সহজ আমাদের আমরা করছিলাম, এটা 11 নম্বর অধ্যায়ে, d² - 6d + 9 = আমরা এইরকম অঙ্কগুলো এই যে মনে করি এই পার্টগুলো না লেখেও সরাসরি আমরা বলতে পারি m² y-এর মান আর কি m² - 6m + 9। এখান থেকে তোমার m এর যে মানগুলো বাইর হইলে এখানে আমি করে রেখেছি, ধরো এই মান, এগুলো এই নিয়মের ক্যালকুলেশন আমরা করেছি। আমরা এরকম নিয়ম শিখেছিলাম, যখন m এর দুইটা মান একই আসে তখন আমরা এখানে c1 c2 লিখতে পারি, আবার আমরা ওই যে a b দিয়েও লিখতে পারি। মানে যে কোনো আমার দুইটা ধ্রুবক দরকার, সোজা কথা হলো আমার দুইটা ধ্রুবক দরকার। তো যদি একই মান আসে, দুইটা ধ্রুবকে একত্র করে c1 + c2, যদি এখানে একই আসে, এখানে x লেখা ব্র্যাকেট দিয়া এখানে যেটা আছে e⁴, এখানে যা আছে 3x, তাহলে এটা হলো y-এর মান। এটা হলো কি y-এর মান। এখানে যে ধরো m-3² না, এটা আমরা যখন yp করি এটাকে আমরা d বিবেচনা করি, 1/d-3²। এটা তো d মূলত ছিল এই যে প্রশ্নে, এই যে এখানে d² - 3²। তো yp ধরো এটা আসলে এটা নিচে চলে যায়, এখানে p পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা নিচে চলে যায়। বেসিক অংশ এগুলো আমরা আলোচনা আগে করেছিলাম, এখন জাস্ট আমরা প্রয়োগ করতেছি। তাহলে এখানে আমরা -3 কমন নিয়ে লিখলাম 3 - d, এখন মাইনাসের উপর ওই যে স্কোয়ারের কারণে আবার মাইনাস প্লাস হয়ে গেল 3 - d²। অর্থাৎ জিনিসটা হলো এরকম, d - 3² তো ধরো মাইনাস যদি কমন নেই -3, ধরো মাইনাস কমন নিলাম 3 - d, এখানে ভিতরে আর কি, আর উপর স্কোয়ার তো উপরেই আছে, তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে +3 - d²। এই আর কি বিষয়টা। এটা করার পিছনে কারণ আছে। ধরো এখন আমি আবার এখানে ওই যে আমাদের কাছে একটা সিরিজ আছে, সিরিজটা হলো 1 - d ইনভার্স 2, এটার একটা সিরিজ হলো 1 + 2d + 3d², এইভাবে একটা ফরম্যাট আছে। তো এই জন্য এটা ব্যবহার করার জন্য এখানে যে 3 আছে, আমরা জোর করে 3 কমন নিলাম, নিলে 1 - d/3, 3² কারণে 3 হয়ে গেল 9, এটা যা আছে তা। এখন 1/9, এটা 1 - d/3 নিচে আছে, উপরে গেছে -2 হয়ে, এটা যা আছে তা। তাহলে এই যে সূত্রের ফরম্যাটটা এখানে ব্যবহার হলো 1 + 2d + 3d² মানে d/3²। এখানে অবশ্য এইভাবে দেওয়া ঠিক হয় না, এটা ডট ডট দিলে ভালো হবে, কারণ এটা তো চলমান সিরিজ, আর এখানে 1 + x + x²। এখন দেখো কিছু ডিফারেন্সিয়েশনের নিয়মাবলী আমরা জানি। আমরা কি করব, 1 + x + x² দ্বারা তো এটা গুণ করব, তো 1 দ্বারা গুণ করলে যা আছে তা। এরপরে 2/3 d দ্বারা যদি এটাকে ডিফারেন্সিয়েট করে, d 1 রে করলে 0, x রে করলে 1, আর x² করলে 2x, এইভাবে। এরপরে d² দ্বারা করবো। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে 3/9 হলো 1/3, সেটা তো আছেই। d² দ্বারা 1টা একবার ডিফারেন্ট করলে 0, d² মানে 2বার ডিফারেন্ট, একবার করলে তো এটা বাদ, এটা তার করার দরকার না। x রে একবার করলে 1, আরেকবার করলে 0 হয়ে যায়, খেয়াল করো। আবার x² করলে 2x, আরেকবার করলে হবে 2। এরপরে তো তোমার তাহলে এখানে একটা বিষয় কি, এখানে পাওয়ার, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2বার ডিফারেন্ট করতে পারবা, এরপরে করতে গেলে 0 চলে আসবে। এই জন্য ওই যে ডট ডটের পরে তোমার ধরো পরের পদ যদি আমরা লিখতাম 2 3 4 d⁴ তো 4 d³ বাইনা লাভ d³ দ্বারা এটাকে ডিফারেন্সিয়েট করলে প্রত্যেকটা টার্ম 0 হবে, এই জন্য আর বাকিটা +0 হয়ে গেল, আর লেখা হয় নাই। এগুলা তো তোমরা হয়তো জানো। এখন
এরপর আমরা যেটা করেছি 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 2/3 গুণ করে দিলে 2 2 4/3x, আর এখানে 2/3। এখন আসো 1/9, এখানে এক্স স্কোয়ার, এক্স আর প্লাস 4x/3, এটা লসাগু করলে এটা আসে, আর এখানে 3 লসাগু, 3 একে 3, 3 2 কত 5, 5 2 7। হ্যাঁ, তাহলে এটা হলো আমার ওয়াইফের মান। ওয়াই তার মানে ওয়াই হলো ওয়াই যোগ, আমরা ওই যে এক পেজে রাখার জন্য এই পাশে লিখে দিয়েছি আমি ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসির মান এটা আর ওয়াইপির মান এটা। আশা করি বুঝেছ। তাহলে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা 15তম প্রভাষক গণিত অর্ডিনারির সমাধানটা মূলত শেষ করলাম। এখানে প্রত্যেকটা অঙ্কে এক একটা মডেল হিসাবে আমরা শিখেছি, তবে এই নিয়মগুলো আবার আমরা সামনের সালগুলোতে কিন্তু প্রয়োগ করব, তখন আরও সংক্ষেপে আলোচনা করব আমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব 14তম প্রভাষক নিবন্ধন 2017 সাল অর্ডিনারি ডিফারেন্সিয়াল অংশের বিগত যে প্রশ্নগুলো এসেছিল তার ধারাবাহিকভাবে আয়োজিত ক্লাসের এটাও একটা অংশ। 14তম প্রভাষক নিবন্ধন 2017। দেখো, যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেছ, এখানে ক এর মধ্যে দুইটা প্রশ্ন আছে, আবার খ এর মধ্যে দুইটা প্রশ্ন আছে, অর্থাৎ যেভাবে সাজানো আছে সালে আমি সেইভাবে এখানে লিখেছি। তো প্রথম প্রশ্নটা বিশেষ করে অনেক সুপরিচিত তোমাদের, হয়তো এই প্রশ্নটা কয়েকটা নিয়মে তোমাদের চ্যাপ্টার 3-তে করা আছে। dy of dx is equal to y by x plus tan inverse y by x, এটা লবহরের সহগ পাওয়ার সমান, এটা হলো সমমাত্রিক সমীকরণ। তো এটা আমরা করেছিলাম একবারে উদাহরণে 1, দেখছো একবার প্রথম অঙ্ক কোথায়, ওই যে চ্যাপ্টার 3 এর পার্ট বিতে মেন বইয়ে করানো হয়েছে, এই জন্য আমরা এটা নিয়ে আর এখানে আলোচনা করতেছি না। পরের যে অঙ্কটা দেখো, এই নিয়মের অঙ্ক আমরা 15তমতে আলোচনা করেছি। ওই যে দেখো সেম সাইড নোট আবার পাশে দিয়েছি। এই সাইড নোটটা কিন্তু তোমাদের পরীক্ষা করতে হবে না, বোঝার জন্য দিয়েছি। যে কথাটা এখানে তোমাদেরকে বলেছিলাম তখনও, এখানে থাকবে হলো, এখানে যদি dy of dx থাকে, এখানে থাকবে শুধু এক্সের রাশি, ওয়াই থাকবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সেই কথা, সেই দিক বিবেচনা করে আবার এখানে তোমার এই পাশে এক্সের রাশি থাকবে না। ইন্টারেস্টিং বিষয়, এখানে থাকবে ওয়াই রাশি। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে বিদায় দিতে হলে, ওই যে একটু আগে আমি 15তমতে বই খুলে সমীকরণটা দেখিয়েছিলাম, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা উভয় সব পক্ষে ভাগ করলে dy of dx, এখানে এক্স ওয়াই ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 1 মানে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি, সোজা কথা, এখানে এটা কাটা গেছে, 1 হয়ে গেছে। এরপরে কি করতে হবে, সরাইতে হবে কাকে, ওয়াই স্কোয়ারকে। তো এবার ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ভাগ করলে 1/y স্কোয়ার, ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে একটা ওয়াই এখানে থাকে, তার মানে এক্স মাইনাস 1/x স্কোয়ার, এখানে 1/y। তাহলে ওই যে একটু আগে আমরা সমীকরণ দেখছিলাম না, যে px ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু qx, এরকম না বিষয়টা ছিল, সেই ফরম্যাটটা। তাহলে এইখানে আবারও দেখো আমাদের ওই জিনিসটা চলে আসছে, এই যে এটা খেয়াল করো, এই যে আমি d of dx x to the power m, mx to the power m minus 1 বা dx to the power m dxটা এই পাশে নিয়ে গেলাম। এখন আমার যেটা প্রয়োজন মূলত, এখানে ধরো এখানে যদি আমি m এর জায়গায় -1 বসাই, মাইনাস, এখানে তো 1/y স্কোয়ার আছে, সেই মানে এখানে ব্যাপারটা হলো কি জানো, এখানে স্কোয়ার থাকলে এখানে m এর মান আমরা -1 বসাবো, স্কোয়ারটা কিন্তু নিচে, তার মানে এই যে -2 দরকার আর কি। তো সব বিবেচনা করে এগুলো কিন্তু আমি বোঝার জন্য রাফ লিখছি, এগুলো আসলে দরকার নাই, দরকার মূলত এইখান থেকে। তো এইখান থেকে আজকা জিনিসটা যদি আমরা হঠাৎ করে লিখে ফেলি, তখন তুমি দেখা যায় যে বুঝতে পারবে না। এই জন্য আমি একেবারে মূল উৎপত্তি কোথা থেকে আসছে সূত্রে, সেটা থেকে লিখছি। তাহলে এইখানে কই থেকে আসলো, এই দেখো m এর মান
-1 কারণে এই মাইনাসটার জন্ম হইল। অনেকে বলবে যে এটা কোনো সংক্ষিপ্ত সূত্র থেকে আসছে, আসলে কোথাও থেকে আসে নাই, মূল সূত্র থেকে আসছে। ডিফারেন্সিয়েশন এরকম অনেক এই তোমার অর্ডিনারির ভিতরে এরকম অনেক ডিফারেন্সিয়েশনকে এই তোমার শর্টকাট করে অনেক ক্যালকুলেশন অনেক জায়গা আছে। আমাদের এখানেও কয়েকটা অঙ্ক আছে, আমি সামনে গেলে আমরা পাবো। তাহলে এই 1/y² dy এটাকে আমরা আমাদের রৈখিক সমীকরণের ফর্মেটে আনার জন্য এই dy ইনভার্স, তাহলে dy ইনভার্স হলো 1/y² dy, সেখান থেকে লিখলাম। আর dx তো আছেই, আর এইখানে আমরা মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে লিখলাম। মানে ব্যাপার হলো এই মাইনাসটা বিদায় দেওয়ার জন্য এইখানে মাইনাস আনছি, এইখানে মাইনাস আনছি, এখানে মাইনাস আনছি, মাইনাস কমন নিয়ে জোর করে। এখন সব পক্ষ থেকে মাইনাস দ্বারা গুণ করলে বা ভাগ করলে আমরা এটা, তাহলে এটা হলো dy অফ dx, এটা হলো px, এটা হলো y, এটা হলো qx। ওই যে ফরম্যাটটা, ইহা একটি -1 এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কোনটা? এই যে এটা pxটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে e⁻ইন্টিগ্রেশন x/x² -1। তাহলে এখানে একটা হাফ দিয়ে এখানে একটা 2 দিলাম, ওই যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা যাতে পাওয়া যায় সেই দিক বিবেচনা করে। তাহলে e⁻½ লন নিচেরটা। এখন এই হাফ আমরা ইচ্ছা করলে কিন্তু এই হাফকে লন বা লগের কারণে সহগকে শক্তিতে পাঠাতে পারে, মানে হাফ উপরে যায়, হাফ মানে রুট, সেই হিসাবে লিখলাম e⁻ln x = x, অর্থাৎ আর লন কাটা যায়, এটা থেকে যায়। তার মানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাইলাম এত। এখন এটা দ্বারা আমরা কি করব? 1 নং সমীকরণের উভয় পক্ষে গুণ করব, এখানে গুণ করব, এখানে গুণ করব, এখানে গুণ করব। তো গুণ করলে এখানে একটা ঘটনা ঘটে, আমরা আগের অঙ্কে দেখেছিলাম। তাহলে 1 নংয়ের উভয় পক্ষে এত দ্বারা গুণ করে পাই, যে কথাটা বলছিলাম, এই √x² - 1 এখানে দিলাম, এখানে দিলাম, মানে 1 নংয়ের 3টা পদ আছে, 3টা পদের সাথে দিলাম। তো আমরা যেটা শিখছিলাম একটু আগেও, এটাকে আমরা এই যে ub d অফ dx ইউবির ফরম্যাটে লিখতে পারি। এগুলো আমরা শিখে এসেছি, এই নিয়মগুলো কি। এদিকে কি আছে এটা আমার দেখার দরকার নেই, আমরা এইখানে ddxটা সরাইলে যা থাকে, এটা একটা হলো u, একটা হলো b, এই ফরম্যাটে আমরা লিখতে পারি। এখানে ধরো x² - 1 উপরে যদি আমরা এরকম বিবেচনা করি, x² - 1 হোল স্কোয়ার বিবেচনা করি, তাহলে একটা একটা কাটা যাবে আর একটা নিচে থাকবে। এখানে স্কোয়ার বিবেচনা করলে অর্থাৎ দুইটা, একটা কাটা গেলে আরেকটা থাকে। এখন ওই যে 15তম মতো এখানে dxটা আমরা ডানে নিয়ে গেলাম, এখানে d এটা পুরাটা হলো মনে মনে x, dx = x, অর্থাৎ ইন্টিগ্রেশন dx = x এর প্রয়োগ। তুমি বলবা সি কই, সি দিব আমরা, এখনও তো ফাইনাল ইন্টিগ্রেশন শেষ হয় নাই, x। আর এইখানে ওই যে আগের মতোই, এখানে আমি তোমাদের এখানে আমি অঙ্কটা বিস্তারিত করেছি, একটা শর্ট নিয়ম দেখাবো। ধরো এখানে হাফ, এখানে আমরা 2 দিয়ে হাফ দিলাম, মানে হাফ দিয়ে 2 দিয়ে এটা ব্যালেন্স, অর্থাৎ এই যে x² - 1 আমরা যদি একটা সূত্র আছে, যদি এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করো, ইন্টিগ্রেশন f(x) আর 2 √f(x) dx, এই সূত্রটা অ্যাপ্লাই করলে ইন্টিগ্রেশন √f(x) উপরে হলো f'(x), তখন 2 √f(x), এই ফরম্যাটটা যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ, তাহলে এইখানে আমি যে 9 ইন্টারের নিয়মে করছি সেটা দরকার নাই, সরাসরি এইখান থেকে আমরা এইখানে চলে আসতে পারি। কিভাবে? ধরো হাফের জায়গা হাফ আছে, 2 √x, এই 2 আর এই হাফ কাটা যাবে। এই দেখ আমি 2 √x, মানে ফাংশনটা 2 ফাংশনটা, হাফ তো হাফের জায়গা আছে, তাহলে 2 √f(x), তো 2 আর হাফে কাটা গেলে এটা ডাইরেক্ট ফ্রেশ হয়ে যায়। আবার বলতেছি 2 √f(x), 2 √x² - 1, তো 2 কই, এই হাফের সাথে কাটা গেল। আর যদি বলো না আমি এইভাবে ভেঙে ভেঙে করবো, সেটাও করতে পারো। এখানে x² - 1কে আমি ধরছি t, ধরে এখান থেকে 2x dx মান আসলো dt, তাহলে x⁴n এর সূত্র n(x⁴n + 1) ক্যালকুলেশন করে আমরা এই পর্যায়ে আসলাম। এই হাফ কাটা t হাফ মানে রুট, টির মান হলো x² - 1, এভাবে করতে পারো। তাহলে dx উঠে গেল, dx উঠে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা c দিয়ে দিলাম। এখন
এখানেও রাখতে পারো, অথবা এই যে 1/y এদিকে গেছে y, এখানে cy লিখছে। এখন এটাকে বামে নিয়ে আসা √(x²-1) কমন নিলে এখানে 1 আর এখানে y, জাস্ট একটু ফিনিশিং দেওয়া আর কি। তাহলে দেখো এই নিয়মের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা, এই নিয়মের অঙ্ক আবারও আসবে পরীক্ষায়। এরপরে দেখো খ সমাধান করো। এখানে দুইটা অঙ্ক আসছে, একটা তো একদম বিখ্যাত অঙ্ক, এটা আমরা করতেছি তাহলে 14তমের সমাধান, তাই না? 14তম প্রভাষক গণিত 2017 সালের অর্ডিনারি অংশের সমাধানের বাকি অংশ, বাকি আর যে কয়েকটা এসেছিল তার মধ্যে এই একটা d² x of dt² - 3 dx of dt প্লাস 2x = 0, যখন t = 0 তখন x = 2 এবং dx of dt = 0। এটাকে x প্রাইমে বলা যায়। আচ্ছা, এগুলো তো ওই যে দশম অধ্যায়ের অঙ্ক, মানে YC অংশ শুধু। এই যে সমমাত্রিক সমীকরণ এই পারে 0 হলে তো সংক্ষিপ্ত অঙ্ক। তো এখানে যেহেতু t আছে, আমরা x = mt ধরছি। আমরা তো নর্মালি আমাদের যখন থাকে dy of dx তখন আমরা ধরি y = mx, তাই না? y মানে এখানে উপরে যেটা থাকে, তাহলে আমার এখানে হলো x, আর এখানে m কনস্ট্যান্ট, x বলতে এইখানে নিচে চলকটা, তো আমার এখানে নিচে হলো t mt, ঠিক আছে? সেই হিসেবে ধরছি mt, আমাদের ইউটিউব চ্যানেলের নাম। এখন এখানে আমরা আবার দুইবার ডিফারেন্সিয়েট করলাম, একবার দুইবার, যেহেতু এখানে আছে, তো মানটা এখানে বসাই দিলাম, d² x of dt² - 3 dx of dt = এখানে 2x = 0। এখন আমরা জানি এটা হলো m² 3m + 2, এখানে এই তোমার মিডল টার্ম করে m এর মান 1 আর 2, তাহলে সাধারণ সমাধান x যেহেতু এখানে আমরা x ধরছিলাম, ভুলে যাবা না কিন্তু, c1 e⁴1t + c2 e⁴2t। এখন এখানে আমাদের যখনই এরকম কোনো শর্ত দিয়ে দেয় তখন c1 আর c2 মানটা বসাইতে হয়। এটাকে একবার ডিফারেন্স করছে c1et + c2 2 e⁴2t। এটা হলো সমীকরণ নাম্বার 2। এটা হলো 3। দেওয়া আছে x = 2 এবং dx of dt = 0 যখন t = 0। এটা আমরা প্রশ্ন দেখে লিখলাম, এই জিনিসটা আমরা এখানে এখন প্রয়োগ করব। তাহলে x এর মান 2 হইলে t এর মান হলো 0, e⁴0 লো 1, তাহলে c1 + c2। এখান থেকে আমরা c1 2 - c2 ক্যালকুলেশন করে আলাদা করে নিলাম। আবার 3 নং dx of dt, এটা হলো 0, c1 2 c2, তাহলে আমরা c1কে আলাদা করে নিলাম। এখন এই যে যেহেতু আমাদের c1 c2 মান দরকার, এই c1 এর মানটা বের 2 - c2 এখানে বসাই দিলাম, -2 c2 এদিকে আসলে +2 c2 = 0, তাহলে এখান থেকে c2 এর মানটা আসলো -2, c2 এর মানটা -2 এখানে বসাইলে +c1 এর মান আসলো 4। তো c1 এর মান আর c2 এর মান এখানে বসাই দিল আর কি, c1 এর মান c2 এর মান বসাই দিলে সাধারণ সমাধানটা হয়ে যায় বিশেষ সমাধান। আশা করি তোমরা বুঝেছো। দেখো আরও একটা বিখ্যাত অঙ্ক, একদম বিখ্যাত, কমপক্ষে 4 থেকে 5 বার এই অঙ্কটা শিক্ষক নিবন্ধন এসেছে, কলেজেও এসেছে, স্কুলেও এসেছে। তো এখানে x e⁴x sin x, খেয়াল করবা 3টে ফাংশন আছে, 3 টাইপের ফাংশনের গুণফল আকারে আছে। এখন yc যেটা বের করা, এটা তো সবাই পারো, সহজ, দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে প্রদত্ত সমীকরণ এত, মনে করি y = e⁴mx হলো এত এর সমাধান, সম্ভাব্য সমাধান। তাহলে একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্স করলে আমরা কি পাইলাম? আমরা এটা m² - 2m + 1, এটা আমরা আগে থেকেই জানি। এখান থেকে আমরা m এর মান দুইটা আসছে, yc, এটা সবাই বুঝো। এইখানে আমি সময় ব্যয় করব না, মূল হিসাব হলো এই জায়গায়।
ওয়াইপি তাহলে 1/d, এখানে d - 1 হোল স্কয়ার x e to the power x sin x। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে এই যে d of dx ub আর ইন্টিগ্রেশন অফ 1 আকার থাকা মানে ইন্টিগ্রেশন, এই সূত্রটার একটা প্রচ্ছন্ন প্রয়োগ আমরা দেখব। ধরো ub dx মাইনাস d of dx u যে v dx আবার দুইটার গুণফলের হোল ইন্টিগ্রেশন, এই যে সূত্রটা আমরা শিখছিলাম তার একটা প্রয়োগ আছে। এখন এখানে দুইটা পদ, কিন্তু আমার এখানে হলো এটা 1 আকারে থাকা মানে ইন্টিগ্রেশন ফরম্যাটে আছে, এখানে হলো তিনটা পদ। তো তিনটাকে আগে দুইটা পদ বানানোর ব্যবস্থা করতে হবে। এখানে এটাই হলো মেইন কৌশল, কিন্তু এইভাবে অঙ্ক আসলে করার। তো যেটা প্রথমে আমরা করছি, অঙ্ক কিন্তু কঠিন না, সহজ, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই কথাটা বুঝতে চাচ্ছি আর কি। অঙ্ক কিন্তু সহজ। তাহলে এখানে যে প্রথমে e to the power x কে সরানোর ফরম্যাট আমরা শিখছিলাম, e to the power x কে প্রথমে নিয়ে আসলাম। তো নিয়ে আসার জন্য এখানে x এর সহগ আছে কত 1, এই d এর সাথে এখানে সহগ যত থাকে তত যোগ হয়, এগুলো নিয়মাবলী আমরা শিখছিলাম। d + 1 আর এখানে -1 তারপরে স্কয়ার। ওকে, তো সাথে সাথে কিন্তু e to the power x আবার এই পাড়ে চলে আসবে। এই ফরম্যাটগুলো আমরা জানি, এগুলো সূত্র। তাহলে +1 -1 কাটা, এখানে 1/d স্কয়ার। এইবার আসো, এইটা হলো ইউবির নমুনা, u ইন্টিগ্রেশন v মাইনাস, এইখানে কিন্তু এটার সাথে আবার একটা তারতম্য আছে। কি বিষয়টা হলো, এই যে জিনিসটা আছে না, এইটাকে কিন্তু তোমার ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন করলে ধরো ইন্টিগ্রেশন 1/x² করলে আমরা কি পাই, মানে বিষয়টা হলো এরকম, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ইন্টিগ্রেশন 1/x -1/x², এই নিয়ে আমরা শিখছিলাম বলতো। ঠিক এটার একটা প্রচ্ছন্ন ছায়া 1/d²। এখানে এই d² আমরা d বিবেচনা করে 1/ ধরো মাইনাস ডি, এই d² d বিবেচনা করে আমরা এইভাবে লিখছি, খেয়াল করো বিষয়টা। এখন এই যে d² d বিবেচনা করছি তাকে তোমার আবার যদি আমরা এই যে d² d বিবেচনা করছি সেই d² আবার ডিফারেন্সিয়েশন, এই d² ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো তো, 2d আসে না, 2d। দেখো এইখানে আমি তোমাদের সাথে ওইভাবে আলোচনা করব না, কারণ এইগুলো আমরা আলোচনা করে এসেছি। তারপরেও যেহেতু অঙ্ক করাইতেছি, মোটামুটি তো একটু বলে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি আবার জিনিসটা বলি। হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, x বাইরে ইন্টিগ্রেশন sin x মাইনাস না, মূলত এখানে মূলত ধরো প্লাসে বিবেচনা করি বা মাইনাসও বিবেচনা করতে পারো। এখানে আমাদের যে এই 1/d², এটার ইন্টিগ্রেশন -1/d² হোল স্কয়ার। ওই যে এই যে এখানে তো দেখালাম। এখন যে এখানে যে d² ভিতরে যেটাকে আমরা d বিবেচনা করে কাজ করছি, তার ডিফারেন্সিয়েশন করলে আসতেছে তোমার 2d, আর sin x তো আছেই। আচ্ছা, এখন এই d² কেন আমরা এইভাবে তৈরি করার চেষ্টা করলাম, কারণ আমাদের কাছে ত্রিকোণমিতির যে রুলস আছে, ত্রিকোণমিতিক ফাংশন থাকলে ইন্টিগ্রেশন করার যে রুলস আছে সেটা হলো, এখানে সাইন থাকুক আর কস থাকুক, এই যে সাইন x এর সহগ কত 1, এই d এর জায়গায় -1 তার উপরে স্কয়ার এইভাবে, এখানে কিন্তু ব্র্যাকেট না, সাবধান, -1 তার উপরে স্কয়ার। কখন আমরা এইভাবে লিখতে পারি, যখন d এর উপরে স্কয়ার থাকে ইন্টিগ্রেশন ফরম্যাটে, তখন লিখতে পারি। শুধু d থাকলে কিন্তু -1 লিখতে পারবো না। ঠিক এখানেও এই দেখো -1, ওই যে ভিতরে একটা স্কয়ার আছে, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, -1 স্কয়ার, এই স্কয়ারটা হলো বাইরের স্কয়ার, আর 2d sin x। এখন এই মাইনাস, এখানে 1 স্কয়ার কিন্তু 1 -1, এই স্কয়ারের কারণে মাইনাস হয়ে গেল তোমার প্লাস, আর এই মাইনাস হলো এই মাইনাস। এখানে দেখো এই x এর জায়গায় x ঠিকঠাকই আছে, তাহলে এখন এই মাইনাস রইল x sin x। এখন এই -2, এই উপরে d থাকা মানে ডিফারেন্সিয়েশন, তোমরা অবগত আছো। উপরে d থাকা মানে
ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন অর্থাৎ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হলো কজ এক্স, বাস কাজ শেষ। এইবার ই টু দি পাওয়ার, এখানে দুই জায়গায় মাইনাস আছে, মাইনাসটা কমন হইলাম, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তারপর হলো এক্স সাইন এক্স, মাইনাস কমন গেছে 2 cos x। তাহলে এটা হলো ওয়াইপির মান, হলো ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি আর ওয়াইপির আগে মাইনাস আছে, মাইনাস প্লাস মাইনাসের মাইনাস, এই হলো ওয়াইপি। এখন কথা হলো অঙ্ক কি বেশি কঠিন বলো তো? না, কিন্তু নিয়মটা তো আমার জানতে হবে। এই নিয়মের অঙ্ক আসলে এইভাবে করতে হবে, স্পেসিফিক এইভাবে অঙ্কটা আমি এখানে ডাইরেক্ট ভেরি লিখেই ফেলছি, কারণ এইভাবে অঙ্কটা বেশ কয়েকবার আসছে। তো আমরা মূলত 14তম প্রভাষক নিবন্ধনটা কমপ্লিট করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব 13তম প্রভাষক নিবন্ধন গণিত 2016 সালের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যে প্রশ্নগুলো এসেছে তার সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। তো তোমরা স্ক্রিনে দেখতেছো, এখানে 3টা প্রশ্ন তোমরা দেখতেছো একত্রে। প্রথম প্রশ্নটা অনেক সুপরিচিত তোমাদের, আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে, সেটা একটু পরে বলতেছে, হয়তো তোমরা অনেকে বুঝে ফেলেছ। ডি অফ ডি এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কজ এক্স প্লাস ওয়াই। সরাসরি আমাদের এই যে প্রশ্নটা আমরা মেন বইয়ের চ্যাপ্টার 3 পার্ট এ অর্থাৎ প্রথম অংশের এক্সারসাইজ 25 একদম সরাসরি অঙ্কটা আমরা এখানে করেছি। আর এখানে করব না, যে বিষয়টা বলতেছিলাম, এই যে দেখছো প্রশ্নটা কি চেনা লাগে নাকি অচেনা? 14তম প্রভাষক 17তম সমাধানে করা হয়েছে, তাহলে এখন তো আর করে তোমার সময় নষ্ট করার কোনো মানে হয় না, তাই আমিও আর করি নাই। 3 নম্বরটা সরাসরি আমরা বেসিক ক্লাসে করি নাই, তবে এই নিয়ম করেছি। নিয়মটা কি? এটা হলো আমাদের ওই যে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের ফরম্যাটের অঙ্ক। এখানে প্রকৃত কি অপ্রকৃত আমাদের সেটা যাচাই করতে হয়। অঙ্কটা দেখো, তাহলে এটা হলো এটুক হলো এম, এটা হলো এন, এর সাথে কম্পেয়ার করলে তাহলে এম আর এন লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হয়, আমরা এর আগে অঙ্ক করেছি এরকম, এটাকে ওয়াই সাপেক্ষে এমকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে, এনকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্স করলে ইউবির সূত্র, ওয়াই সাপেক্ষে ডিফারেন্স করলে একটা ইউ একটা বি। তাহলে ধরো ওয়াই বাইরে লগ ওয়াইকে করলো 1/y, তো 1/y আর ওয়াই কাটাকাটি করলো 1, আবার লগ ওয়াই বাইরে ওয়াইকে করলো 1, ইউবি। এটা তো আশা করি দেখানোর দরকার নেই। আর এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্স করলে এক্সের ডিফারেন্সিয়েশন 1, লগ ওয়াইকে তো এক্সের সাপেক্ষে, তার মানে এটা 0, তার মানে থাকতেছে ডেল এন অফ ডেল এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো তো ডেল এম অফ ডেল ওয়াই বা ডিও বলতে পারি, ডেল এন অফ ডেল এক্স, এটা যেহেতু আংশিক ডিফারেন্সিয়েশন এই জন্য ডেল ব্যবহার করা হয়েছে। দুইটা কিন্তু দুই রকম, মানে এক না। যেহেতু এত ইজ নট এত, সেহেতু সমীকরণটি প্রকৃত নয়। তাহলে এই টাইপের সমীকরণকে প্রকৃত করার জন্য আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করার ফর্মুলাটা হলো এরকম, ই টু দি পাওয়ার দিয়ে এটাকে লিখতে। এগুলো কিন্তু সূত্র থেকে আসছে, আমরা যে ফর্মুলাগুলো শিখে এসেছি আমাদের মেইন বইয়ের অধ্যায়ের ভিতরে, সেখান থেকে আসছে এগুলি। এই মানটা কেন আমরা বাইর করি আমরা ওখানে শিখছিলাম। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো এই টাইপের অঙ্কের জন্য ই টু দি পাওয়ার এটা লেখা ডিওয়াই লিখতে হয়, মানে এটার মানটা আমাদের আলাদা বাইর করতে হয়। ওই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাইর করার ফর্মেট আমরা শিখছিলাম যেখানে, তাহলে 1/m ডেল এন অফ ডেল এক্স মাইনাস ডেল এম অফ ডেল ওয়াই। তাহলে 1/m হলো ওয়াই লগ ওয়াই। প্রশ্ন কিন্তু লনও থাকতে পারে, লন আমরা একই প্রয়োগ করি সাধারণত। তাহলে ওয়াই লগ ওয়াই, আর এটার মান হলো 1, এটার মান হলো এটা, তো মাইনাসের কারণে মাইনাস হলো, তো +1 -1 কাটা থাকে হলো মাইনাস লগ ওয়াই লগ এই কাটা থাকে মাইনাস 1/y। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন এটার মান 1/y dy। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1/y মানে লন ওয়াই, ইন্টিগ্রেশন 1/y তো লন ওয়াই সরাসরি সূত্র। আর লন থাকলে আমরা জানি লনের সহগ কত,
লগ বা লন থাকলে ওয়াই সহগ হলো কত -1, তো এটাকে আমরা এইভাবে উপরে পাঠাই দিতে পারি শক্তি হিসাবে। -1/y, -1কে আমরা 1/y এইভাবে লিখতে পারি, আর ই আর লন কাটা গেল তো এটা থাকে, এটা মানে 1/y। এখন ফর্মুলাটা হলো এরকম, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের হয়, দেখো আমরা শিখেছিলাম, আবার বলতেছি আমি, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের হয় ওইটা দ্বারা যদি আমরা মূল সমীকরণটাকে গুণ করি তাহলে এটা প্রকৃত সমীকরণ হয়ে যায়। এই কাজটা এখানে কত আসছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/y, তো 1/y দ্বারা আমরা এটাকে গুণ করলে 1/y, তো y কাটা, এখানে 1/y দ্বারা গুণ করলে তোমার আসতেছে হলো 1/y দ্বারা গুণ করলে x/y, আর এখানে এই 1/y log y, এটা হলো LOG, ওটা পড়ছে। তাহলে log y dx, আর এখানে x/y log y by y dy। তাহলে নির্ণয় সমাধানটা কি হবে? এখন কিন্তু এটা প্রকৃত সমীকরণ হয়ে গেল। আমরা আমাদের যে 14তমতে অঙ্ক করলাম, এর আগেও করেছি, যখন সমীকরণটা প্রকৃত হয় তখন এর সমাধান হলো ইন্টিগ্রেশন y ধ্রুবক m dx প্লাস n এর x বর্জিত পদ, এরকম কিন্তু আমরা শিখে এসেছি। তো সেই কথা বিবেচনা করে y ধ্রুবক m এর রাশি, আর এখানে n এর x বর্জিত, অর্থাৎ থাকে হলো x বর্জিত করলে -log y সমীকরণটা তো হলো এখন এটা, তাহলে এটা হলো m, এটা হলো n, x বর্জিত মানে এটা বাদ থাকে এটা, তাহলে y ধ্রুবক এটা রইল। এখন y ধ্রুবক মানে log y ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন dx হলো x, তারপরে আসো, এখন এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গায় এসে আমরা আবার একটা ফরম্যাট ব্যবহার করছি। দেখো আমরা জানি d of dx log x is equal to 1/x। এখন আমি যদি এই ফরম্যাটটা এইভাবে প্রয়োগ করি, d log x is equal to 1/x dx, অসুবিধা আছে নি? কোনো অসুবিধা নাই, খেয়াল করো, d log x সমান 1/x dx, এই ফরম্যাটটাই সূত্র ধরে এখানে জিনিসটাকে এইভাবে তোমরা একটু ভালো করে খেয়াল করো। তার মানে এ d log y 1/x dx যদি হয়, d log y হবে 1/y dy। এই অঙ্কে এগুলো হলো সংক্ষিপ্ত টেকনিকে ক্যালকুলেশন করা। এই জায়গায় কিন্তু অনেকে বিপদে পড়ে যাবে, সব বুঝবে, এখানে আইসা এই এক লাইনের জন্য সে ঝামেলায় পড়ে যাবে। তার জন্য আবার প্রতিস্থাপন পদ্ধতি সে করাটাই উত্তম, অর্থাৎ log y কে নতুন চলক ধরে 1/y dy, সেভাবেও তুমি করতে পারো এসএসসি লেভেলের নিয়মে। আমি যেটা করছি, তাহলে d log y এই ফরম্যাটে 1/y dy, তাহলে d log y মানে 1/y dy, এই কথাটা বুঝছো তো, 1/y dy। এখন এটা কেন করলাম? এটা করার পিছনে কারণ হলো, ধরো এখানে আমি যদি এটাকে x বিবেচনা করি, x dx, ইন্টিগ্রেশন x dx সমান হলো x²/2 প্লাস c x dx, তাহলে এই x²/2 এই ফরম্যাটটা আনার জন্য, অর্থাৎ এখানে যা এখানে তা আনার জন্য, এখানে যা এখানে তা আনার জন্য, এই হলো আমার অ্যান্সার x²/2। তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন যেহেতু আর নাই, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c আমরা দিয়ে দিলাম। ওকে, কত চমৎকার একটা অঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 13তম প্রভাষক নিবন্ধন অর্ডিনারি সমাধান করতে গিয়ে দেখলাম যে দুইটা অঙ্ক হুবহু আমাদের আগে করা হয়েছে, আমরা শুধু 3 নম্বরটা আলোচনা করেছি। 12তম প্রভাষক নিবন্ধন, যেটা 2015 সালে হয়েছিল, তার অর্ডিনারি প্রশ্নের সমাধান দেখো। 3টা কোশ্চেন এখানে স্ক্রিনে দেখতেছো, 1 + xy * y dx প্লাস 1 - xy x dx, এটা আমরা 17তম সমাধানে করেছি। তবে এটা সরাসরি মেইন বইয়ের প্রশ্ন, 17তমতে আলোচনা হয়েছিল। এই যে এই ফরম্যাটের অঙ্ক আমরা কয়েকটা করেছি, তাহলে এই ফরম্যাটের অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য দেখা যায়। dy of dx + y = y² e⁻x, ওই যে
পি এক্স প্লাস কিউ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ এক্স। এটা হলো সমাধান মেইন বই চ্যাপ্টার 3G মানে হলো জি পার্টের এক্সারসাইজ 3 এক্সাম্পল 3টা আমরা আলোচনা করেছিলাম এক্সাম্পল 3তে। আর এটা হলো এরপরে হলো ওই যে 11 নম্বর অধ্যায়ের অঙ্ক ডি স্কয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার কজ এক্স। সমাধান হলো মেইন বইয়ের চ্যাপ্টার 11 এর ই। এখানে অনেকগুলো পার্ট অবশ্য। চ্যাপ্টার 11 এক্সাম্পল 5 হুবহু আমরা এটা করেছি। তাহলে এখানে আমাদের নতুন করে এই 12তম প্রভাষক নিবন্ধনের আলোচনার কোনোটাই রইল না। এরপরে দেখো দশম, মাঝখান দিয়ে 11টা প্রশ্ন খুঁজে পাচ্ছি না। দশম প্রভাষক 2014 যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেছো, 4টা কোশ্চেন এখানে। ডিওয়াই অফ ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই প্রশ্নটা দেখা যায় কয়েকবার এসেছে। এটা হলো চ্যাপ্টার 3B এক্সাম্পল 1 মেইন বইয়ের। এরপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু ডি এক্স মাইনাস 2x প্লাস 2y প্লাস 1। এই ফরম্যাটের অঙ্ক আমরা শুরুতেই করেছিলাম, অর্থাৎ এখানে যা আছে এখানে তার থেকে এখানে তার ডবল, ওই যে তার মানে এক্স প্লাস ওয়াইকে জেড ধরে করা আর কি। এটা হলো চ্যাপ্টার 3A। এটা অবশ্য আরও বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন নিয়ম অনেক অঙ্ক আছে, কয়েকটা নিয়মে করা যায়। সমাধান চ্যাপ্টার 3A এক্সাম্পল 26 মেইন বইয়ের, ঠিক আছে। এটা আমরা করেছিলাম, এই জন্য এখন আর করাবো না। তোমরা কি বলো, যে জিনিসটা একবার করাইছে আরেকবার করে কি ভিডিও বড় করার দরকার আছে বলো? এরপরে এই নিয়মে তো দেখা যায় একটা অঙ্ক থাকেই, এখানেও একটা আছে, তার আগেও ছিল 12, 13 সব জায়গায়। তাহলে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণের একটা প্রশ্ন থাকেই দেখা যায়। এটা চ্যাপ্টার 3G অর্থাৎ 3G থেকে একটা প্রশ্ন থাকে। এই দেখো 3G এক্সাম্পল 16 মেইন বইয়ের। এটা আমরা সরাসরি করেছিলাম। আর ওনার কথা কি বলিব, উনি তো 14তম দেখেছ, 14তম এসেছিল। এরপরে আমরা আরও যে একটু আগে যে একটা সাল আমরা করেছিলাম 13তমতে এসেছিল, 14তমতে এসেছিল, এখন 10ম এসেছে। উনি এত বিখ্যাত একটা অঙ্ক, বুঝতে পেরেছ? তো এটা এখন আর করানোর তো দরকার নেই। এরপরে দেখো নবম প্রভাষক নিবন্ধন গণিত লিখিত 2013 সালে হয়েছে পরীক্ষা। অর্ডিনারি অংশে যে প্রশ্ন এসেছে, এখানে তোমাদের ওই যে চলক সহগ বিশিষ্ট সমীকরণের সমাধান চ্যাপ্টার 12 সম্ভবত, তার একটা অঙ্ক আসছে। বর্তমান সিলেবাসে কিন্তু চ্যাপ্টার 12 এর কথা উল্লেখ নেই, কিন্তু তারপরেও প্রশ্ন যদি দিয়ে দেয়, কারণ চলক সহগ বিশিষ্ট ধ্রুবক সহগ বিশিষ্ট প্রশ্ন পাশাপাশি লেখা, সেজন্য আমি এটা অ্যাভয়েড করিনি, আলোচনা করেছি। নিচের অন্তরক সমীকরণগুলো সমাধান করুন। এই যে প্রশ্নটা দেখতেছ, এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার ডিএক্স প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। এটা হলো চ্যাপ্টার 3 এর এক্সাম্পল 9 সরাসরি। আর আবারও ডিওয়াই অফ ডিএক্স প্লাস 2x ওয়াই ইকুয়াল টু এক্স, এটা হলো চ্যাপ্টার 3 এফ এর এক্সাম্পল সরাসরি, একেবারে প্রথম এক্সাম্পলটা দেখেছো। নিচের অন্তরক সমীকরণ সমাধান করে, এটা দিছে 11 নম্বর অধ্যায় থেকে, এটা দিছে 12 নম্বর অধ্যায় থেকে। তো এখানে প্রথমটা সরাসরি সমাধান 11-2 এর এক্সাম্পল 4 এর মতো। 4 এর মতো বলার কারণ হলো অঙ্কটা বইয়ের মধ্যে এখানে এই 5 এর জায়গায় হয়তো 3 আছে, এই জন্য আমি বলছি মতো, মানে এটা করলে এটা করা হয়ে যাবে। এই যে কথাটা বলছিলাম, দেখো এতক্ষণ যাবত আমাদের যে নিয়মের অঙ্কগুলো এসেছে, এইখানে এই যে চলক সহগ অন্তরিক, এই ধরো এটা 2 বার অন্তরীকরণ, তার সাথে সহগ হলো এক্স স্কয়ার অর্থাৎ চলক এখানে। তো এই টাইপের অঙ্কগুলোর জন্য এই এক্স স্কয়ারকে আগে সরাইতে হয়, সরাইয়া নতুন নিয়মে মানে আগের নিয়মটা অ্যাপ্লাই করতে। এখানে তোমাদের একটা জ্ঞাতার্থে আমি কয়েকটা কথা একটু বলে নিই। আমরা তো ডি জানি হলো ডিডিএক্স, তাই না? এখানে আমরা ওই যে পেঁচানো ডি শিখছো না ছোটোবেলায়,
এইভাবেও লিখতে পারো, অথবা অনেকে আবার আমি দেখছি এইভাবেও লিখে ফেলা, মানে যে যেমনি পারো, জাস্ট নতুন একটা অস্তিত্ব আর কি, ডি এর নতুন একটা ভার্সনের মতো ডি অফ ডি জেড এটা প্রকাশ করে। এটা এই দুইটার সাহায্যে আমি অবশ্যই এটা লিখতে পারি, এই পেছানো ডি বা কার্লি ডি। তো আমি এভাবে লিখছি, তুমি যদি এইভাবে না পারো, জাস্ট এ ডি এর থেকে একটু ভিন্ন হয় এরকম একটা লিখে দিলেই হইল, ঠিক আছে। তোমার বইয়ের মধ্যে তুমি সঠিকভাবে ইয়েটা দেখবা। তাহলে হাত ঘোরানোটা আমি আবার দেখাচ্ছি। এই এই ঠিক আছে, এইভাবে আমরা ডিটা লিখি, আমি লিখি আর কি। তুমি তোমার মতো করে একভাবে লিখলেই হইল, এটা কোনো বিষয় না। তো এখানে সমীকরণটা আমরা উঠালাম, ডি স্কয়ার অফ ডি এক্স স্কয়ার আমরা ডি স্কয়ার ওয়াই আমরা সংক্ষিপ্তভাবে আগের মতো এইভাবে লিখে নিলাম। এখন এখানে আমাদের এই সহগ, হ্যাঁ, সহগ বিশিষ্ট সমীকরণের জন্য বাড়তি যে কাজটা আমাদের করতে হয়, এক্স ইজ ইকুয়াল টু, এই যে এটার জন্য এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড এবং কার্লি ডি ইজ ইকুয়াল টু ডি অফ ডি জেড, এটা ধরে এই মানগুলো আমাদের বাইর করতে হয়। আমরা কিন্তু এগুলো শিখে এসেছি কীভাবে হয়েছে। এই যে এক্স ডি ইজ ইকুয়াল টু কার্লি ডি, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কার্লি ডি ইন্টু ডি, আমি ডিএ বলবো, ডি মাইনাস ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, এটা বের করার জন্য আমাদের 2 পৃষ্ঠার ক্যালকুলেশন আছে, যেটা আমরা বেসিক ক্লাসে আলোচনা আমি করেছিলাম, এবং বেসিক অঙ্কের ভিতরে এই অংশটুকু আমরা করেছিলাম, কিন্তু এগুলো আমরা ইচ্ছা করলে মুখস্থ লিখে দিতে পারবো। অর্থাৎ এগুলো হলো সহগ, তোমার চলক সহগকে সরানোর ফরম্যাট। এক্স ডি হলো এই যে কার্লি ডি, এক্স স্কয়ার ডি স্কয়ার হলো ডি কার্লি ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, বাঁকা ডি আর কি যেটাকে বল। তাহলে এইভাবে আমরা লিখি। এখন তাহলে সরাসরি এইখানে এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াইয়ের জায়গায় আমরা ডি ডি মাইনাস ওয়ান এটা লিখছি, খেয়াল করো। আর এখানে 3 জায়গায় 3 আছে, এক্স ডি ওয়াইয়ের জায়গায়, এই যে এক্স ডি ওয়াইয়ের জায়গায় শুধু ডি, আর মানে ওয়াই তো থাকবে, সরি ওয়াই তো থাকবে, এই ওয়াই তো সাথে থাকবে, ওয়াই তো আর আমরা হাত দিই না, এই যে ওয়াই 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 পাশে থাকবে। আর এইখানে আইসা এক্স স্কোয়ার, খেয়াল করো এক্সের মান কত, ই টু দি পাওয়ার জেড ধরছিলাম, ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এখন ওই যে, এখন তুমি আর এটাকে কার্লি ডি ওইভাবে মাথায় প্যারেশান নেবে না, তুমি এখন এটাকে ডি এর মতো ধরে ক্যালকুলেশন সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা আগে যেভাবে করেছি সেভাবেই। এখন তাহলে আমরা স্বাভাবিক ডি এর মতোই চিন্তা করব এবং বাকি ক্যালকুলেশন শেষ করব। অঙ্কটা কিন্তু আমাদের বোঝার আছে কিছু, আমাদের পুরানা নিয়মেরই ক্যালকুলেশন অবশ্য। যেমন ধরো এইখানে আমরা তো স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করলাম, ডি স্কোয়ার, আমি এখন ডি এ বলবো, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ওয়াই। এখন এটার ওয়াই সিটা বের করা তো আমরা জানি কীভাবে বের করতে হয়। এখন সরাসরি আমরা ইচ্ছা করলে এখানে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই সি বের করার জন্য সেটাই করছি। দেখো তো লিখছি অতএব, কারণ এই কিছু জিনিস এখানে সংক্ষিপ্ত করা যায় বড় অঙ্ক হলে, এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4, এখান থেকে আমরা এম এর মান 2 পেলাম। তাহলে ওয়াই সি ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু মাথা রাখতে হবে আমরা ই টু দি পাওয়ার জেড ধরছিলাম, এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ধরছিলাম। তো সেখান থেকে ওয়াই সি C1 প্লাস C2, এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড যেহেতু ধরছিলাম, এখানে এক্স না হইয়া জেড ই টু দি পাওয়ার, এখানে যা আছে 2z। এখন জেডের মান আমাদের এক্স ইজ ইকুয়াল টু ছিল ই টু দি পাওয়ার জেড, তাই না, ই টু দি পাওয়ার জেড আমরা ধরছিলাম। তাহলে C1 C2 এখান থেকে যদি আমরা জেডের মান বাইর করতে চাই, ধরো লন এক্স লন ই টু দি পাওয়ার জেড, লন এক্স এই লন ই, এটার মান 1, মানে এখানে জেড, তাহলে জেড ইজ ইকুয়াল টু লন এক্স, সেটাই লিখলাম। এবার আসো ওয়াইপি একইভাবে ধরো এখান থেকে যদি আমরা চিন্তা করি, মানে এটা বিবেচনা করলে হয় ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4। তো এখানে ই টু দি পাওয়ার 2z, আমরা যদি এখানে 2 বসাই, 2 স্কোয়ার মানে 4, এখানে 2 বসাই, খেয়াল করো ঘটনাটা কী ঘটে, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4,
2 দুগুণে 4, 4 এ 4 8 মাইনাস 8 0, মানে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। যখন এরকম অসংজ্ঞায়িত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, আমরা এই ফরম্যাটগুলো জানি, তখন আমাদের যে কাজটা করতে এখানে ওই যে একবার ডিফারেন্সিয়েশন করে নিতে হয়। তো একবার ডিফারেন্সিয়েশন করে নিলাম, ডি স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2d, ওই যে x টু দি পাওয়ার n এর মতো, n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর 4d 4 কনস্ট্যান্ট, d এর ডিফারেন্সিয়েশন 1, মানে d এর সাপেক্ষে d কে ডিফারেন্সিয়েশন, কথাটা খেয়াল রাখবা, d এর সাপেক্ষে d এর ডিফারেন্সিয়েশন, আর 4 কিন্তু 0 হয়ে গেল। এখন এখানে কিন্তু আবার কথাটা মনে রাখতে হবে, এখানে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি এখানে তখন এই জেড চলক আছে, সেই চলক থেকে একটা চলক এখানে চলে আসে বামে, এগুলো আমাদের ফর্মুলা, এখন এখানে নতুন করে বলার কিছু নেই। এখন আবার যদি আমরা এই যে জেডের যে সহগ আছে যদি বসাই, আবারও কিন্তু 0 চলে আসে, 2 দুগুণে 4 মাইনাস 5 0, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যতক্ষণ এরকম হবে ততক্ষণ করতে হবে। তো করলে 2 কনস্ট্যান্ট, d এর ডিফারেন্সিয়েশন 1, 4 এর ডিফারেন্সিয়েশন 0, আরেকবার ডিফারেন্সিয়েশন করাতে আরেকটা জেড, আরেকবার ডিফারেন্সিয়েশন করাতে আরেকটা জেড, জেড স্কোয়ার হাফ 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 জেড, জেড স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার 2 জেড, এই টু কাটা, জেডের বদলে লন এক্স, এইখানে ই টু দি পাওয়ার, ধরো এটাকে আমরা যদি এইভাবে বলি, জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার, তাহলে জেডের বদলে ই টু দি পাওয়ার জেডের বদলে এক্স, তার উপর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার, তাহলে এটা হলো ওয়াইপি, আর তাহলে মূল সমাধান ওয়াইসি প্লাস ওয়াইপি, তো যোগ করে দিলাম, শেষ। এরকম অঙ্ক কিন্তু আরেকটা আছে আমাদের এখানে, অষ্টম প্রবাসক নিবন্ধন গণিত 2012 সালের অর্ডিনারি অংশের সমাধান। এখানে 4টা কোশ্চেন এসেছে, dy অফ dx ইজ ইকুয়াল টু 4x প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এই একটা, এই আরেকটা, এই আরেকটা, এই আরেকটা। প্রথমটা আমরা আলোচনা করব, দ্বিতীয়টা সরাসরি আমরা করেছিলাম 17তমতে, অবশ্য ওখানেও আমরা মেন বইয়ের নির্দেশনা দিয়েছিলাম। এই তো এই ভদ্রলোক দেখো আরেকবারও এখানে আছে, 12, 13, কোনোটাই সে বাদ যায় নাই, 14তমে এটা মানে কয়েকবার এটার বিষয়ে কথা বলেছি। এরপরে এখানে কিন্তু আরেকটা আসছে তোমার চলক সহগ বিশিষ্ট, একটু আগে যে আমরা নবম আলোচনা করেছিলাম, নবমে যে আলোচনা করেছিলাম সেই নিয়মের অঙ্ক। তো দেখো dy অফ dx, এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে এইভাবে, আমরা এই নিয়মের অঙ্ক 4x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু ভি ধরলাম, নতুন আরেকটা চলক ধরলাম, ধরার পর এই চলকটার মানটা আমরা এখানে বসালাম, এটা ভি ধরছি, ভি স্কোয়ার। এখন আমাদের কাজ হলো চলক পৃথকীকরণ, এখানে ডিফারেন্সিয়েশন করলে ডিবি অফ ডিএক্স, এখানে এক্সের সাথে করলে 4, এখানে 1 রে করলে 0, বি স্কোয়ার, যা আছে তা বি স্কোয়ার প্লাস 4। এখন এখানে ডিবি, এ বি স্কোয়ার প্লাস 4, মানে চলক পৃথকীকরণ, বি এর নিচে বি এর রাশি আনলাম, ডিএক্স আলাদা করলাম, 4 মানে 2 স্কোয়ার, ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 1/a tan ইনভার্স এক্স বাই এ, 1/a tan ইনভার্স এক্স বাই, মানে এক্স মানে ভি, সরাসরি তোমার ওই যে ছোটোবেলার ইন্টিগ্রেশন ইন্টার লেভেলের সূত্র, ডিএক্স হলো এক্স, আর এখানে সি দিতে পারো, c/2 দিতে পারো, c/2 দিচ্ছি মূলত এটার সাথে ম্যাচ করে, না দিলেও কোনো সমস্যা নেই, সি দিলেও চলবে। c/2 দেওয়ার অর্থ হলে এই 2টা কেটে কাটার জন্য, একটা সুন্দর রেজাল্ট আনার জন্য আর কি। এখন tan ইনভার্স 2 দ্বারা উপকে গুণ করলে এখানে 2x, এখানে প্লাস সি, আর tan ইনভার্স এ বি এর মান হলো 4x প্লাস ওয়াই প্লাস 1, এখানে বসাই দেওয়া হলো, আর tan ইনভার্সে দিয়ে গেলে 10। এখানে আমরা ইচ্ছা করলে এই জায়গায়ও কিন্তু অ্যান্সার দিতে পারি, এই জায়গায়ও দিতে পারি, যে কোনো স্টেপে অ্যান্সারটা, মানে যখন ডিএক্স বিদায় হয়ে গেছে তখন মূলত আমার অঙ্কটা হয়ে গেছে। দেখো এই অঙ্কটা কিন্তু একটা স্পেশাল নিয়মের অঙ্ক, যদিও আমাদের স্বাভাবিক নিয়ম দেখা যায়, কিন্তু শেষ পর্যায়ে বা মাঝামাঝি পর্যায়ে গেলে ওয়াইপি করতে গেলে বিশেষ একটা ফর্মুলার আবির্ভাব হবে, যেটা আমরা করব একটু পরে। স্পেসিফিক অঙ্কটা মনে রাখতে হবে। তবে বর্তমান কলেজ নিবন্ধনের সিলেবাসে সরাসরি চলক সহগ বিশিষ্ট সমীকরণের সমাধান এই অধ্যায়টার নাম উল্লেখ করা নেই, অর্থাৎ এই নিয়মটা নেই। যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, আমি করে দিতেছি। আমি মূলত ওই যে বাদ দিতে চাচ্ছি না, এই জন্যই মূলত করানো। অর্থাৎ এটা হলো চ্যাপ্টার 12 সরাসরি সিলেবাসে অন্তর্ভুক্ত নেই বর্তমান নতুন সিলেবাসে কলেজ
পর্যায়ের। তাহলে দেখো আমরা যথারীতি আগের মতোই এক্স স্কোয়ার যে কথাটা বলছিলাম, ডি অফ ডি এক্স হলো ডি, আর ডি অফ ডি জেড হলো আমার কার্ল ডি, বা তুমি এইভাবে না লিখে যদি এইভাবেও লিখতে চাও যে বুঝাও যে এটা ভিন্ন ডি। আবার কোনো কোনো লেখকের বইয়ে এটাকেও ডি দ্বারা প্রকাশ করছে, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে একটা আপত্তি মনে হয় আর কি। তবে ডি দ্বারা প্রকাশ করলো একটু ঘুরাই ঘেরাই দিলে ভালো, কারণ দুইটা ডি তো দুই রকমের, না হলে তো ডিডি জেড আর ডিডি এক্স এক হয়ে যাবে। এভাবেও দিতে পারো বা এইভাবেও প্রকাশ করতে পারো। ধরো একটাকে তুমি লেখো এইভাবে, আর একটাকে লেখো প্রয়োজনে এইভাবে, তবুও হয়, তাই না? আর আমারটার মতো লিখতে পারলে তো ভালো। সব বাদ দিলাম, শেষমাস কিছুই না পারলে শুধু ডি লিখতে পারো। তো ধরি এই পর্যায়ে আসার পরে আমরা এক্স ইকুয়াল টু ডি টু পাওয়ার জেড এবং কার্ল ডি ইকুয়াল টু ডি অফ ডি জেড। এখন শর্ত মতে এগুলো আমরা ফর্মুলা আমরা শিখে এসেছি। এক্স ডি হলো ডি, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ডি, ডি মাইনাস ওয়ান। তাহলে এই মানটা আমরা এখানে বসাইলাম, ডি ডি মাইনাস ওয়ান প্লাস 4d প্লাস 2, সাথে ওয়াই তো আছেই। এখন এক্সের মান হলো ই টু দি পাওয়ার জেড, সাইন এক্সের মান সাইন ই টু দি পাওয়ার জেড। এখানে ক্যালকুলেশন করলাম আমাদের ওই যে ডি এর মতো করে, আমরা এখানে এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2, এখানে আমরা মিডল টার্ম করে এম এর মান পাইলাম -1 -2। তাহলে ওয়াই সি সি ওয়ান ই টু দি পাওয়ার -1 জেড, এখানে কিন্তু জেড সাবধান, এক্স না, সি টু ই টু দি পাওয়ার -2 জেড। তো জেড এর মান হলো 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড। ধরো ই টু দি এক্স ইজ ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার জেড হয়, তাহলে 1/x ই টু দি পাওয়ার মাইনাস জেড, অর্থাৎ আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1/x, তাই না? এখন যদি ই টু দি পাওয়ার মাইনাস, এটা -2z লেখা এখানে, যদি তখন হবে ধরো এখানে যদি আমি বিবেচনা করি 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার -2z। এই জন্য আমরা এইভাবে লিখছি, ই টু দি পাওয়ার মাইনাস জেড হলো 1/x c1/x আর কি, আর এটা হলো 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার -2z। তাহলে হলো ওয়াইসির মান, এটা হলো কি ওয়াইসি এর মান। ওয়াইসিটা তো সহজ একদম, কিন্তু ওয়াইফিটা বাইর করতে গেলে আমাদের এখানে ব্যাক পাইতে হবে অঙ্কটার অন্তত, আমি বলবো, কারণ এখানে স্পেসিফিক ফর্মুলা যেমন ওয়াইপি। এখানে একটা বিষয় দেখো, এখানে ডি প্লাস 2 ডি প্লাস 1, ডি প্লাস 2 ডি প্লাস 1, আর এখানে ওই যে ডান পাশে যে ই টু দি জেড প্লাস সাইন ই টু দি পাওয়ার জেড, সেটা তো আছেই, সেটা তো থাকবেই। এখন এইখানে আমরা অঙ্কটা করতে গিয়ে ই টু দি পাওয়ার, যেখানে প্লাস দেওয়ার কারণে দুইটা অংশে বিভক্ত করে দিলাম, ই টু দি পাওয়ার জেড দিয়ে এটাকে আলাদা করলাম, সাইন ই টু দি পাওয়ার জেড দিয়ে এটাকে আবার আলাদা করলাম। এইখানে কোনো সমস্যা নাই। এখানে ধরো ই টু দি পাওয়ার জেড এর পাওয়ার কত 1, তো জেড এর পাওয়ার এখানে ফরম্যাটটা হলো এরকম, জেড এর পাওয়ার যত ডি এর জায়গা অত বসাই দিলে কাজ শেষ। কিন্তু যখন সাইন ই টু দি পাওয়ার জেড, তখনই আমাদের একটা স্পেশাল ফর্মুলা, এটা এই জন্য আপাতত রেখে দিলাম। এখন এই যে দেখো, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা প্র্যাকটিস কম আছে, তোমাদের বই অবশ্য অঙ্ক আছে এই রকমের, কিন্তু আমাদের প্র্যাকটিসটা কম আছে। এই জন্য আমি বলতেছি এটাকে আলাদাভাবে আমাদের একটু মনে রাখতে হবে। 1/d, আমি ডি এ বলতেছি বোঝানোর স্বার্থে, ডি প্লাস 1 সাইন ই টু দি পাওয়ার জেড। তো এটার নিয়মটা হলো এরকম, এখানে যে ই টু দি পাওয়ার জেড আছে না, এখানে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটার পরিবর্তে ইন্টিগ্রেশন, আবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস জেড, ভিতরে আরেকটা দিলাম ই টু দি পাওয়ার জেড, তাহলে জাস্ট এটার বদলে ইন্টিগ্রেশন চিহ্নটা আসছে, মানে অনেকটা এরকম আর কি বিষয়টা, ইন্টিগ্রেশন চিহ্নটা আসছে। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে যদি আবার যেমন যদি 2 হইতো, তো আমরা ই টু দি পাওয়ার -2z, এখানে ই টু দি পাওয়ার 2z দিতাম, এরকম পরের পার্টে আমরা দেখাবো। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড সাইন ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে এটা তো হিসাবে, তবে এখানে কিন্তু একটা তফাৎ আছে, এটা কিন্তু ইন্টিগ্রেশনের বাহিরে, এটা কিন্তু ভিতরে। যদিও আমি বোঝানোর স্বার্থে বলতেছি এটা কাটাকাটি যায়, আসলে কিন্তু ঘটনা তা না, কারণ এটা তো এর ভিতরে সম্পর্কে জড়াই গেছে। তবে এটা ফর্মুলা আমাদের মেন বই আছে, আমরা করেছি। তাহলে আবার দেখো এখানে ধরো ডি অফ ডি এক্স সমান হলো কি ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ আমরা বলতে পারি তোমার ডি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম আমরা কিন্তু ভাবতে পারি। তো এখানে জেড থাকলে অবশ্য জেড, যেমন ডি টু দি পাওয়ার জেড হলো ই টু দি পাওয়ার জেড ডিজেড। আবার বলতেছে ডি টু দি পাওয়ার জেড হলো
ডি টু দি পাওয়ার জেড ডিজেড। ওকে, এগুলো আমাদের জানতে হবে, এগুলো শর্টকাট ক্যালকুলেশন। তাহলে এটাকে সাইন, এটা কেন আমরা এইভাবে নিয়ে আসি আমাদের অর্ডিনারিতে, ধরো এটা যদি সাইন এক্স ডিএক্স ফাংশন যাতে না আসে, তো এখানে যা আছে এখানে তা সাইন এক্স ডিএক্স সমান হলো কজ এক্স। যদি এখানে টু দি পাওয়ার জেড এখানে ডিজেড থাকতো তখন কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারতাম না এত ইজিলি, এই ফরম্যাটটাই জন্য আসে। তাহলে এটার মান কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের ফাইনালি এটা সমান কি আসলো, এটা সমান আসলো আমার এখানে তো মাইনাস দিলাম, এটা 1/d+2 রইল, এই 1/d+1 সাইন টু দি পাওয়ার জেড এটার মান আসছে, এটা আমরা এটা লিখে নিলাম। এখন আবারও এটার জন্য এই মাইনাস হলে এই মাইনাস ইন্টিগ্রেশন, এখানে 2 আছে, e টু দি পাওয়ার -2z, e টু দি পাওয়ার 2z, আর এটা যা আছে তা দেখছো। এখন এগুলো কি আমাকে আলাদা আলাদাভাবে শিখে মনে রাখতে হবে না? আমি কি এখানে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হলে হবে? না, হবে না। তবে বুঝার সাথে সাথে আবার মনেও রাখতে হয়, শুধু বুঝলে হয় না, মনেও রাখতে হয়, মনে রাখতে হবে প্র্যাকটিস করে করে। এখন এটাতে তো কিছু করা যাবে না, যেহেতু এটা ইন্টিগ্রেশনের বাইরে, এখানে e টু দি পাওয়ার 2z, e টু দি পাওয়ার -z, তো এটা যদি আমরা যোগ করি পাওয়ার 2z থেকে z বিয়োগ করলে z, e টু দি পাওয়ার z cos ez dz। তাহলে ওই যে একটু আগে দেখলাম এই ez dz, এটার dex যেরকম, তো x এর জায়গায় z আর কি dez, তাহলে cos x dx সমান হলো sin x, cos x dx সমান হলো sin x। এখানে কিন্তু ইন্টিগ্রেশন sin x মানে ইন্টিগ্রেশন cos x dx sin x, এই ফরম্যাটটা ব্যবহার হলো, মাইনাস এটা যা আছে তা। তাহলে এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম, ফাইনালি এটার মান কিন্তু এটা আসছে, এই মানটা আমরা এখন এখানে বসাই দিব। যদি তুমি বুঝে নিতে পারো, জিনিসটা কিন্তু কঠিন না, তবে মনে রাখতে হবে যে এই রকম পরিস্থিতি আসলে আমাকে এইভাবে ডিল করতে হবে। তাহলে দেখো ফাইনালি ওয়াইপি আসলো 1/6 e টু দি পাওয়ার z, আর এখানে মাইনাস e টু দি পাওয়ার 2z sin e টু দি পাওয়ার z। এখন আবার e টু দি পাওয়ার z তো আমরা ধরেছিলাম, এটার মান হলো x, আর sin e টু দি পাওয়ার z হলো x, তাহলে y ইকুয়াল টু yc প্লাস yp, বাস ফাইনালি আমরা যোগ করে দিলাম। পরবর্তীতে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নং প্রশ্ন আমার এখানে সিরিয়ালে, সপ্তম প্রভাষক নিবন্ধন 2011, এই যে 1 নংয়ে যে প্রশ্নটা আমরা দেখতেছি সেটা আমি আলোচনা করব তোমাদের সাথে, একেবারে মজার আর একটা অঙ্ক, এটা দিয়ে আমরা লেকচার শেষ করব। এরপরে দেখো পরে সেকেন্ড প্রশ্নটা, এই যে এখানে আসো কটা, 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্নের মধ্যে 4টাই আমরা করে ফেলছি আগে। dy of dx plus xy by 1 minus x square is equal to x root over y, এটা চ্যাপ্টার 3G এর एग्जांपल 21। এটা একবার প্রথমে আমরা আলোচনা হয়েছিল sin inverse dy of dx x plus y, চ্যাপ্টার 3 এর एग्जांपल 26। এরপর সমাধান করুন, এটা হলো 11 নম্বর অধ্যায়, d square plus 1 into y is equal to sin 2x, ছোট্ট একটা অঙ্ক। এটা হলো চ্যাপ্টার 11 এর C एग्जांपल 8 এর 1 এর অনুরূপ, অর্থাৎ এখানে হয়তো sin 2x না থাকে 3x 4x আছে, এজন্য অনুরূপ লিখছি। আর এটা তো আমরা করেছি চ্যাপ্টার 11D এর एग्जांपल 8, মেন বেসিক ক্লাসে করেছিলাম। 1 নম্বর যেটা বলছে আলোচনা করব সেটা আমরা উঠাইলাম। তো প্রথম এটা হলো ওই যে m dx plus n dy is equal to 0 সমীকরণ 7 তুলনা করলে এটা m আর এটা হলো n। তাহলে এটাকে আমরা y সাপেক্ষে, ওই যে প্রকৃত না অপ্রকৃত সেটা বাইর করতে হবে, y সাপেক্ষে একবার ডিফারেন্স করলাম, x স্কয়ার 0, y স্কয়ার হলো 2y, 1 করলে 0, আবার এটা x এর সাপেক্ষে করলে -2y কনস্ট্যান্ট, তার মানে del m of del y is equal to 2y, del n of del x -2y। যেহেতু এটা সমান নয়, কিন্তু 2y এটা -2y, আমি প্রথমে ভেবেছিলাম সমান, এটা মাইনাস এটা প্লাস, তার মানে সমান হয়, সমীকরণটা প্রকৃত নয়। তো প্রকৃত না হলে কি করতে হয়, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। তোমাদের হয়তো মনে আছে আমরা যে যাবত করেছিলাম। তাহলে এখানে dx এখানে dy, তাই না? তাহলে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা তো আমরা শিখছিলাম, এই তো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার, এটা লিখবো আর কি। তো এটা লিখলে 1/n d, এগুলো আমরা শিখে এসেছি, এগুলো কই থেকে আসছে কেন আসছে এই নিয়ে আর কথা বলবো না। তাহলে 1/n, এটা হলো এটা হলো n এর মান এই দেখো -2xy, আর del m of dy এটার মান হলো 2y, del n of del x এর মান হলো -2y, -2, তাহলে এটা মাইনাস, এটা হলো 2y, এটা হলো মাইনাস। আচ্ছা, একবারে মাইনাস কমন নিয়ে লিখলে, এখানে একবারে মাইনাস কমন নিয়ে আমরা এখানে আমরা
একটা হলো 2y আর একটা হলো -2y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস লিখে ফেললাম আর কি। এটা হলো -2 মাইনাসে প্লাস, তাহলে 2y, এখানে 4y, তো 4y আর 2 কাটা যায়, y একটা কাটা যায় আর একটা থাকে, অর্থাৎ -2/x। তোমরা খাতায় করলে দেখবে এটা 2y। এখন -2/x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে e টু দি পাওয়ার মাইনাস, এই যে এটা লিখলাম, এটার মান আর কি। তাহলে এখানে 1/x dx হলো ln x, আমরা তো জানি, তাই না? এখানে একটা লাইন এখানে আছে e টু দি পাওয়ার -2 ln x, তাহলে এই -2টা উপরে পাঠাইলাম, e আর ln হলো 1, তাহলে x টু দি পাওয়ার -2 1/x স্কয়ার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা জানি যে মূল সমীকরণকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করলে সেটা প্রকৃত সমীকরণ হয়ে যায়, প্রদত্ত সমীকরণ এত দ্বারা গুণ করলে প্রকৃত হয়। এই যে মূল সমীকরণকে আমরা 1/x স্কয়ার দ্বারা গুণ করলাম, আমাদের প্রশ্নে যে সমীকরণটা দেওয়া ছিল, তারপর 1/x স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, x স্কয়ার 1/x স্কয়ার গুণ করলো 1, y স্কয়ার বাই x স্কয়ার 1/d স্কয়ার। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে y dx, এখানে x একটা কাটা গেলে আর একটা থাকে 0। নির্ণয় সমাধান, তাহলে এটা হলো এখন আমার মূল সমীকরণটা m dx প্লাস n dy। তাহলে এটা এখন প্রকৃত হয়ে গেল আমাদের শর্ত অনুযায়ী। তাহলে নির্ণয় সমাধান ইন্টিগ্রেশন y ধ্রুবক m dx প্লাস x বর্জিত পদ n এর x বর্জিত পদ, এখানে লাইনটা অবশ্য অতিরিক্ত, এটা না লিখলে চলতো, সরাসরি ধরো, এটা তো 0, তাহলে এটা ডাইরেক্ট 0 লিখতে পারি আমরা, x বর্জিত পদ বাদ দিলে তো আর নাই এখানে n এর মধ্যে, তাহলে dy। এটা হলো এই মোটটা m, এটা হলো n। এখন y ধ্রুবক ধরলে 1 dx মানে x, y স্কয়ার কনস্ট্যান্ট 1/x স্কয়ার মাইনাস 1/x ইন্টিগ্রেশন, এটা তোমরা জানো। আবার এখানে 1/x স্কয়ার মাইনাস 1/x, আর এটা 0, এখানে c তো আছেই। এখন এখানে x লসাগু x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে x লসাগু ধরলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে -1c, তাহলে cx, এখানে -1 দিয়ে গেলে +1, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার cx +1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ লেকচারের মাধ্যমে আমি তোমাদের সাথে তোমাদের প্রভাষক নিবন্ধন গণিত লিখিত 17 সাল থেকে শুরু করে পিছনের সালগুলো আলোচনা করলাম এই ভিডিওতে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রভাষকের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের এই যে আলোচনা করলাম সবগুলো প্রশ্ন এর ভিতরেই আছে, এর বাইরে আর একটাও নাই। এজন্য আর আমি ওইগুলো আলাদা প্রশ্ন লিখে ভিডিও বড় করে খুব একটা লাভ নাই, বিদায় আমি আর ওই দিকে গেলাম না। এখান পর্যন্ত করলে আমাদের সব আলোচনা হয়ে যায়। অবশ্যই তোমরা যে লেকচারটি এতক্ষণ করেছ আমার সাথে, এটা আমাদের বেসিক ক্লাসের সাথে সম্পর্কযুক্ত ক্লাস। আর তুমি যদি স্কুলের প্রিপারেশন নাও তাও কিন্তু তোমার এই কলেজের সমাধানগুলো করতে হবে। আবার কলেজের প্রিপারেশন নিলেও স্কুলের বিগত সালের সমাধান করতে হবে। যেগুলো তোমার কমন সিলেবাস সেগুলো অ্যাভয়েড করা যাবে না। তো সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস প্রভাষক নিবন্ধন গণিত লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।